হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সোয়াগ অফ ফিজিক্স। আমি শুভজিৎ তোমাদের এই চ্যানেলে মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পড়াতে চলে এসেছি। আজকে যে টপিকটা বা যে চ্যাপ্টার দিয়ে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করব সেটার নাম হচ্ছে গ্যাসের ভৌত আচরণ। এই চ্যাপ্টারের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে খুব মনোযোগ সহকারে ডিসকাস করব, যাতে কোনো রকম কোনো ছাত্র বা ছাত্রীর বুঝতে অসুবিধা না হয়। এবং এই চ্যাপ্টার থেকে আমরা কি কি ইম্পর্টেন্ট কনসেপ্ট ভবিষ্যতে কেউ যারা সায়েন্স নিয়ে পড়বে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে তাদের লাগবে সেই সব কিছু ডিসকাস করব। তার সাথে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সমস্ত ধরনের প্রবলেম, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। তো আশা করি আর দেরি না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। পেন পেন্সিল নিয়ে বসে পড়ো এবং সমস্ত রকম চিন্তাকে দূরে সরিয়ে রেখে চলো আজকের ক্লাস শুরু করা যাক। গ্যাসের ভৌত আচরণ এই চ্যাপ্টারটি খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, কারণ এর দুটো ইম্পর্টেন্ট দিক আছে। একটা হচ্ছে এই চ্যাপ্টারটা ভালো নাম্বার তো দেবেই, নাম্বারের একটা খেলা তো রয়েছে। তার সাথে কি রয়েছে, যারা ফিউচারে মানে ভবিষ্যতে ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে থার্মোডাইনামিক্স, যাকে বাংলায় বলি আমরা তাপ গতিবিদ্যা। এই চ্যাপ্টারটার বেস তৈরি করতে এই গ্যাসের আচরণ মাধ্যমিকের এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ। এবং ইন ফিউচারে যত তুমি ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে অথবা ইভেন কি কেমিস্ট্রি নিয়েও পড়াশোনা করতে যাও, সেখানেও এই চ্যাপ্টারটা খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই চ্যাপ্টারটা আমরা দুভাবে পড়ব। একভাবে হচ্ছে যে কোয়েশ্চেনগুলো আসবে সেগুলো ডিসকাস করব, ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো ডিসকাস করব এবং এই কনসেপ্টগুলো ভবিষ্যতের জন্য মনে রাখবো। তার কারণ যারা ভবিষ্যতে ওই লাইনগুলোতে পড়াশোনা করতে চায় যেগুলো আমি বললাম, সেই লাইনগুলোতে এই চ্যাপ্টারের গুরুত্ব খুব জরুরি। তাহলে চলো আগে দেখে নিই যে আমরা এই চ্যাপ্টারে কি কি টপিকগুলো পড়ব। এক নম্বরটি হচ্ছে গ্যাসের ভৌত রাশিসমূহ, এটা একটা পড়ব। দ্বিতীয় পড়ব বয়েলের সূত্র, খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় পর্ব হচ্ছে চার্লসের সূত্র। চতুর্থ পর্ব হলো বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। আর পঞ্চম পর্ব অ্যাভোগাড্রো প্রকল্প। বানানটা ভুল লিখে ফেলেছি, অনেকদিন বাংলায় না লিখলে যা হয়। অ্যাভোগাড্রো প্রকল্প। ঠিক আছে, মূলত এই পাঁচটা চ্যাপ্টারই আমরা পড়বো। এই পাঁচটা টপিক বেসিক্যালি পড়বো, চ্যাপ্টার নয়। এই চ্যাপ্টারে এই পাঁচটা টপিক আমরা বেসিক্যালি পড়বো। সেটা হচ্ছে গ্যাসের ভৌত রাশি সমূহ, বয়েলসের সূত্র, চার্লসের সূত্র, এদের সমন্বয় ও অ্যাভোগাড্রো প্রকল্প। এবং এই পাঁচটা টপিক খুব গুরুত্বপূর্ণ। চলো প্রথমটা শুরু করা যাক, গ্যাসের ভৌত রাশি সমূহ। এখানে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে গ্যাসের ভৌত রাশি সমূহ। ঠিক আছে,
তো প্রথমেই যেটি আমাদের পড়তে হবে সেটি হচ্ছে পদার্থের, কালো কালার নিয়ে নিই, দেখতে ভালো লাগবে। পদার্থের কটা রূপ হয়, মানে আমরা পদার্থকে কিভাবে দেখতে পাই এই পরিবেশে আমাদের ব্রহ্মাণ্ডে। বেসিক্যালি পদার্থ চার ধরনের হয়। ছবিতে তিন ধরন দেখিয়েছি, এক ধরনের কথা আমি বলিনি, ছবিতে পাইনি খুঁজে, তাই আমি দেখাইনি। একটি হচ্ছে কঠিন, যাকে বলা হয় সলিড। একটি হচ্ছে তরল, আরেকটি হচ্ছে গ্যাস, এটা হচ্ছে লিকুইড, এটা হচ্ছে গ্যাস, আর একটা হচ্ছে প্লাজমা। বেসিক্যালি এই 4 নম্বর যিনি রয়েছে, 4 নম্বর মহোদয় যিনি রয়েছেন, এনাকে নিয়ে আমাদের বেশি একটা মাথা ব্যথা নেই। কেন, তোমাদের সিলেবাসে এটা নিয়ে নেই, তাই আমরা এটাকে নিয়ে বেশি মাথা ব্যথা করবো না। যেটা দিয়ে একটু বেসিকে ডিসকাশন করে নেব সেটা হচ্ছে সলিড কি, লিকুইড কি, আর এই গ্যাস। বেসিক্যালি কি হয় সাধারণত, আন্ত আণবিক বল, আন্ত আণবিক বল কার মধ্যে কাজ করে না, দুটো মলিকুল, একটা মলিকুল দুটো মলিকুল, ঠিক আছে। এই দুটো মলিকুলের মধ্যে যে আকর্ষণ বল থাকে, এটা একটা মলিকুল মানে হচ্ছে অণু, মলিকুল মানে হচ্ছে অণু, এই অণু আর এই অণুর মধ্যে একটা সব সময় আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলকেই বলা হয়ে থাকে আন্ত আণবিক বল। এই আন্ত আণবিক বল যখন খুব জোরালো হয়, মানে সবচেয়ে বেশি কঠিন শক্তিশালী হয়, তখন আমরা পাই হচ্ছে কঠিন বস্তু, পদার্থ। যখন আন্ত আণবিক বল সবচেয়ে কম হয়, তখন আমরা পাই গ্যাস। আর আন্ত আণবিক বল যখন এই খুব মানে খুব জোরালো আর খুব হালকার মাঝামাঝি হয়, তখন পাই আমরা তরল। মানে অণুগুলোর মধ্যে যদি বল খুব শক্তিশালী হয়, তাহলে পাবো আমরা কঠিন বস্তু বা কঠিন পদার্থ। যদি অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক বল খুব কমজোর হয়, তাহলে আমরা পাবো গ্যাস। আর যদি এদের দুজনের মাঝে থাকে আন্তঃআণবিক বলটা, তাহলে পাবো তরল। আর আমরা জানি কি, কঠিন বস্তু কি হয়, শক্ত হয়, এদের একটা আকার থাকে, এদের একটা আকৃতি থাকে, ঠিক আছে। তরল কি, যে পাত্রে রাখবে তার আকার ধারণ করবে। মানে এদের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই, পাত্র অনুপাতে এদের আকার আকৃতি হয়। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের না কোনো আকার আছে না আকৃতি আছে, আকার নেই, মানে কোনো সাইজ আর শেপ বলে কিছু নেই, আকৃতি নেই। আর গ্যাস সবসময় উবে যায়, উবে যায় মানে ধরো তুমি যদি এখানে একটা ধূপকাঠি ধরো আমি জ্বালাই, ঠিক আছে, এই ধূপকাঠি থেকে যে আমার গ্যাসটা বেরোয়, সেটা আমি যদি এখানে জ্বালাই, দেখা যাবে কিছুক্ষণ পর গ্যাসটা এখানেও চলে এসছে, এখানেও চলে এসছে, এইখানেও চলে এসছে, সব কোনা প্রান্তে চলে এসছে। তার মানে কি, এই যে গ্যাসটা রইলো, এই গ্যাসটা আর এই জায়গাটুকুর মধ্যে নেই, সে সব জায়গায় ছড়িয়ে গেছে। তার মানে কি, গ্যাসের কোনো আকার নেই, আকৃতি নেই। এই তিনটেই পদার্থ আমরা বেসিক্যালি ইউনিভার্সে দেখতে পাই। আরো দেখতে পাই যেটা হচ্ছে প্লাজমা, আরো অনেক কিছু নিয়ে রিসার্চ চলছে। এখনো পর্যন্ত এই চারটের উপর বেসিক্যালি খুব আমরা এক্সাম্পল, মানে কি বলবো, বিজ্ঞানীরা এই চারটেকেই খুঁজে পেয়েছে বেসিক্যালি, আরো খোঁজ চলছে।
তো আশা করি তোমাদের এই পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাস, তোমাদের সিলেবাস অনুযায়ী এই তিনটি সম্পর্কে একটি সুস্থ ধারণা হয়েছে যে আন্তঃআণবিক বল, এই আন্তঃআণবিক বল মানে হচ্ছে দুটো অণুর মধ্যে বা মলিকুলের মধ্যে যে বল, সেই বলটার বিভিন্ন রকম হওয়ার ফলে পদার্থের বিভিন্ন স্টেট পাই। একে বলা হয় স্টেট। এক একটা অবস্থা, একটা কঠিন অবস্থা পাই, একটা তরল অবস্থা পাই, একটা গ্যাসীয় অবস্থা পাই। প্লাজমা নিয়ে আমরা খুব একটা বেশি চিন্তিত নই। আচ্ছা, এবার যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে গ্যাসের আচরণ। আমাদের সাবজেক্টে চ্যাপ্টার মূল বস্তু হচ্ছে এই গ্যাসের আচরণ। চলো শুরু করা যাক, এই গ্যাসের আচরণটি কিরকম ভাবে আমরা ব্যাখ্যা করি। আচ্ছা, না, এইখানেই আবার শুরু করা যাক আমাদের। হুম, প্রথমে যেটা আমাকে দেখতে হবে যে গ্যাস, একটি পাত্রের মধ্যে সামান্য গ্যাস নিলাম, একটি পাত্রে সামান্য গ্যাস নিলাম। বইগুলোতে দেখবে আঁকা থাকে এটা খোলা। আসলে গ্যাসের উপরে কখনোই খোলা রাখা যায় না, কেন গ্যাস উবে যায়। তাহলে গ্যাসটা সবসময় ঢাকনা দিয়ে আটকে রাখতে হয়। আর এর মধ্যে আমার গ্যাসের মলিকুলগুলো রয়েছে এবং ছড়িয়ে ছিটিয়ে। এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে এর চারটে ভৌত রাশি হয়, এই চারটে ভৌত রাশি কি? এক নম্বর, হালকা কালার হয়ে গেছে, একটা ডিপ কালার দেখি কি আছে। এটা দেখে, এদের চারটে ভৌত রাশি হয়। কি কি? এক নম্বর হচ্ছে হলো ভর। যেহেতু গ্যাস রয়েছে তার তার ভর থাকবে, তাকে ইংরেজিতে বলা হয় মাস। একটা গ্যাসটা একটি নির্দিষ্ট উষ্ণতায় রাখা আছে, তাই এর আরেকটি ভৌত রাশি হচ্ছে উষ্ণতা, যাকে বলা হয় টেম্পারেচার। এটাকে স্মল এম দিয়ে ডিনোট করা, ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করে, মানে লেখে, এটাকে টি দিয়ে লেখে। এরপরে যেটি থাকে সেটি হচ্ছে চাপ। চাপটা কি? চাপটা আমরা খুব বিস্তারে আলোচনা করব, কেন চাপ আর আয়তনের উপরই বয়েলসের সূত্র, চার্লসের সূত্র এগুলো নির্ভর করবে। আরেকটি হচ্ছে গ্যাসের আয়তন। চাপকে লেখা হয় পি দিয়ে, আয়তনকে লেখা হয় ভি দিয়ে। ভি মানে ভলিউম, পি মানে প্রেশার। যেটা ছাত্রছাত্রীদের উপর সব সময় থাকে একটা বিভৎস রকম প্রেশার, নাম্বার তোলার প্রেশার। এখানে গ্যাস আমাদের পাত্রের দেওয়ালে যে চাপ সৃষ্টি করছে সেই চাপ নিয়ে আমরা কথা বলবো। এই চারটি হচ্ছে গ্যাসের মূল ভৌত রাশি। ঠিক আছে, এইবার আমরা এদের এককগুলো জেনে নিই, জানা খুব গুরুত্বপূর্ণ, দরকার। কেন অঙ্কে এগুলো, অঙ্ক যখন আমরা করব দেখবে এই এককগুলোতেই যত রকম গন্ডগোল করে। তো এই চারটে যে ভৌত রাশি হয় তাদের এককগুলো আমাদের জানা খুব দরকার। এদের এককগুলো কি কি দেখে নিই। সেটা হচ্ছে ভর, কি দিয়ে লিখি? এম দিয়ে। এর একক কি হয়? একটা হয় কেজি আর একটা হয় আমার গ্রাম। কেজিটা কিসে হয়? এসআই ইউনিটে। আর গ্রামটা কি হয়? সিজিএস, এই ইউনিটে। উষ্ণতা, কতটা গরম কতটা ঠান্ডা সেটা বোঝার জন্য, এই গ্যাসটা কতটা গরম হয়ে রয়েছে বা কতটা ঠান্ডা হয়ে রয়েছে সেটা বোঝার জন্য আমাদের উষ্ণতার সাহায্য নিতে হয়, ভৌত রাশির। উষ্ণতার ক্ষেত্রে কি করা হয়? উষ্ণতার জন্য তিনটে ইউনিট থাকে। একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এইরকম সিম্বল দিয়ে যে সি থাকে একে বলা হয় ডিগ্রি সেলসিয়াস, নোট করে নিও। আরেকটা থাকে হচ্ছে ফারেনহাইট, এই ফর ফারেনহাইট। আর একটা হয় কেলভিন। আশা করি তোমরা এই দুটো সম্পর্ক নাম তোমরা জানো। এইটা তোমাদের জন্য সম্পূর্ণ একটি নতুন জিনিস। এটা আমরা এই বয়েলসের সূত্রতে পড়ব, এটা বয়েলের সূত্রতে পড়ব, বয়েলের ও চার্লসের সূত্রতে গিয়ে পড়ব। এটাকে বলা হয় ডিগ্রি সেলসিয়াস।
এটাকে বলা হয় ফারেনহাইট। এটাকে বলা হয় কেলভিন। ঠিক আছে, এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ নোট করে নাও তোমরা, এটা অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগে। এটা একটা নোট বলে দিয়ে রাখি আমি, নোট, খুব একটা ইম্পর্টেন্ট নোট। সেটা হচ্ছে এই ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিনের মধ্যে সম্পর্ক কি কি সম্পর্ক। একটা হচ্ছে C/5 F মাইনাস 32/9, এটা হচ্ছে 32/9। এটা হচ্ছে সি থেকে এফ আর এফ থেকে সি, এটাকে বলা হয় বাইডাইরেকশনাল সিম্বল, এটা জেনে রাখবে। মানে মেট্রো, কলকাতা মেট্রোতে যারা চলেছো তারা দেখবে এরকম একটা সিম্বল দেখতে পাবে, মানে হচ্ছে দুদিকেই যায়, আসছে যাচ্ছে। তার মানে কি, সেলসিয়াস থেকে তুমি ফারেনহাইটেও যেতে পারো, ফারেনহাইট থেকে সেলসিয়াস যেতে পারো, এই সূত্র অনুযায়ী। আরেকটি ইম্পর্টেন্ট নোট হলো, সেটা হচ্ছে সেলসিয়াস থেকে কেলভিন, সেটা যাবে হচ্ছে কেলভিন মানে হলো 273 প্লাস সি, মানে হচ্ছে এটা সেলসিয়াস টু কেলভিন, কে ফর কেলভিন। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে দেখাই। আমরা যদি বলি এখানে যে কোনো একটি কেসে তোমাকে বলা হলো যে ডিগ্রি সেলসিয়াস বলে দেওয়া হচ্ছে 10 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কেলভিনে বের করো। কেলভিন হবে হচ্ছে 273 প্লাস 10, তার মানে হচ্ছে 283 কেলভিন। ঠিক আছে, এইভাবে কনভার্ট করতে হয়। তো আশা করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ শর্ট নোট, তোমরা মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। এখানে বোঝার মতো কিছুই নেই, এটি একটি ছোট্ট নোট বা অঙ্ক যেটা তোমাদের মনে রাখতে হবে ফর্মুলা স্বরূপ। ঠিক আছে, এইবার যেটা আমরা পড়বো সে যে আরেকটি ভৌত রাশি দেখবো, সেটার নাম হচ্ছে আয়তন। একটি নির্দিষ্ট আয়তনের গ্যাস রয়েছে, তা এই আয়তনকে আমরা কি দিয়ে ডিনোট করি, আমরা যেটা দিয়ে ডিনোট করি মানে হচ্ছে আমরা লিখবো, সেটা হচ্ছে শর্টে লিখবো যে অক্ষরটা দিই, সেটার নাম হচ্ছে ভি। ঠিক আছে, এবং এর ইউনিট হলো ব্যবহারিক ইউনিট হলো 1 লিটার, লিটার ইউজ করা হয় লিটার, অথবা মিটার কিউব, অথবা সেন্টিমিটার কিউব। এই তিনটে হচ্ছে খুব ব্যবহারিক ইউনিট। একটি ছোট্ট সমস্যা, টেকনিক্যাল গ্লিচেস চলে এসেছিল, তাই জন্য আবার এখান থেকে শুরু করা যাক। যে আমরা এখানে আয়তনের 3টে ইউনিট দেখলাম, ব্যবহারিক ইউনিট। একটা হচ্ছে লিটার, একটা হচ্ছে মিটার কিউব, একটা সেন্টিমিটার কিউব। অনেকের মাথায় এটা না ঢুকতে পারে যে সেন্টিমিটার কিউব মিটার কিউব হয়। লিটার তো আমরা খুবই অভ্যস্ত, আমরা কোল্ড ড্রিঙ্কস প্রায় দিনই খেয়ে থাকি, লেখা থাকে 1 লিটারের বোতল দিন, 1.25 লিটার। আর মিটার কিউবে আমরা সচরাচর বলি না, সেন্টিমিটার কিউবেও বলি না, কিন্তু সিসি উচ্চারণ করি। সেন্টিমিটার কিউবকেই বেসিক্যালি বলা হয় সিসি। তো এটা নিয়েও অনেকে বুঝতে পারবে। মিটার কিউবটা আমরা একদম ইউজ করি না, কারণ এটা খুব বড় একটা ইউনিট, এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। তো আমরা এটা কেন করি সেটা হচ্ছে, আমরা ধরো আমাদের ঘর, এই যে আমরা একটা ঘর যদি ধরি, ঠিক আছে, এই যে একটা ঘর ধরলাম, এর কি থাকে, একটা লেন্থ থাকে, একটা ব্রেথ থাকে, একটা হাইট থাকে। মানে লেন্থ হচ্ছে মানে একটা থাকে দৈর্ঘ্য, একটা থাকে প্রস্থ, আর একটা থাকে উচ্চতা। এই তিনটাকে আমরা যদি গুণ করি তবেই আমরা কি পাই, একটা জিনিসের আয়তন পাই। তাহলে এটাও যদি মিটার হয়, এটাও যদি মিটার হয়, এটাও যদি মিটার হয়, তাহলে তিনটেকে গুণ করলে কি হবে, মিটার কিউবই আসবে। তো এইভাবে মিটার কিউবের, সেন্টিমিটার হলে সেন্টিমিটার কিউব হবে। এবার একটা নোট করে রাখো, আরেকটা ইম্পর্টেন্ট নোট, এদের মধ্যে সম্পর্ক কি, লিটার, মিটার কিউব, সেন্টিমিটার কিউব। অঙ্কে এইসব ইউনিটের খেলাই থাকে, এবং সেগুলো করে দেয় বলে আমাদের কাছে অঙ্কটা খুব কঠিন মনে হয়ে থাকে, আমাদের কাছে অঙ্কগুলো খুব কঠিন মনে হয়ে থাকে। আসলে সেটা কঠিন একদমই নয়। সেটাতে কি হয় দেখা যায় যে 1 লিটার মানে হলো সবসময় মনে রাখবে 1000 সেন্টিমিটার কিউব, আর 1 মিটার কিউব মানে হলো তোমার 1000 লিটার। এই কনভার্সনটা মনে রাখবে, তাহলে যখন খুশি তোমরা লিটার থেকে সেন্টিমিটার কিউব,
আবার সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যাতায়াত করতে পারবে অনায়াসে। 1 লিটার মানে 1000 সেন্টিমিটার কিউব, 1 মিটার কিউব মানে 1000 লিটার। ঠিক আছে, এবার যে বিষয়টা নিয়ে আমরা দেখব সেটা হলো আমরা এখানে দেখে ফেলেছি কি কি, যেসব ভৌত রাশিগুলোর মধ্যে আমরা দেখে ফেলেছি সেটা হলো 1 নম্বর, দাও সরিয়ে নিই আগে এটা, সেটা হচ্ছে ভর কি, উষ্ণতা কি, আয়তন কি, এদের ব্যবহারিক ইউনিট গুলো দেখে নিচ্ছি। এবার যেটা নিয়ে দেখবো সেটা হচ্ছে চাপ। এটা বুঝতে যত সহজ, এর ইউনিট গুলো ততটাই ঘটময়। এর ব্যবহারিক দিক এত বেশি যে কত ইউনিট আছে আমি করলে বোঝাতে পারবো, এবং এখানেই গন্ডগোলটা হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে এই ইউনিটটা পড়িনি, ওই ইউনিটটা পড়িনি, কনভার্সন পায় না, তার ফলে অঙ্কগুলো কঠিন হয়ে যায়। অঙ্কগুলো সহজ থাকে কিন্তু এত ইউনিটের কনভার্সন থাকে যে গন্ডগোলটা হয়। আমি তোমাদের এই চাপ বা প্রেশারটা একটা আলাদা স্লাইডে বুঝিয়ে বোঝাবো, কারণ আমাকে একটা বড় জায়গা লাগবে। তো আসলে কি হয়, চাপটা নিয়ে আমি একটা বিস্তৃত আলোচনা করতে চাই। চাপটা কি? চাপটা হয়, এই ধরো এই পাত্রের মধ্যে একটি গ্যাস রাখা আছে। এই পাত্রে কি রাখা আছে? গ্যাস। এই গ্যাস বিভিন্ন অণু থাকে, এগুলো হচ্ছে তার অণু বা মলিকুলস। এই অণুগুলো যখন দেওয়ালের ওপর বল প্রয়োগ করে, এবার প্রশ্ন উঠবে যে স্যার কেন বল প্রয়োগ করে? আমি প্রথমেই বলেছি গ্যাসের দুটো অণুর মধ্যে যে আন্তঃআণবিক বল থাকে সেটি খুব কম হয়। তার ফলে গ্যাসের একটা ধর্ম হচ্ছে গ্যাস ছড়িয়ে থাকতে চায়, যেখানে থাকে সেখান থেকে ছড়িয়ে যেতে চায়। তো সেহেতু গ্যাস এখানে রয়েছে, গ্যাস দুম করে ছড়াতে চাইবে, ছড়াতে গেলে তার কি এই সাইডটাতে সে বাধাপ্রাপ্ত হবে। এই সাইডে বাধাপ্রাপ্ত হলে তখন এই অণুগুলো এর উপর বল প্রয়োগ করবে। এই বল প্রয়োগের ফলে যেটা হবে সেটাই হবে চাপ সৃষ্টি হবে। দেখো এখানে একটি সেই চাপটা সৃষ্টি হবে। তাহলে চাপ মানে কি আগে আমরা সেটা বুঝি। চাপ মানে বা প্রেশার মানে, চাপ বা প্রেশার পি মানে যেটাকে আমরা চাপ বলছি, সেটার একটা জেনারেল ডেফিনেশন আগে জেনে নিই। সাধারণ ডেফিনেশন সেটা কি, যদি ধরো আমরা একটা এরিয়া ক্ষেত্রফল ধরি, এই ক্ষেত্রফলের ওপর যে লম্বভাবে প্রযুক্ত বল, এই ক্ষেত্রফল এ, এই লম্বভাবে প্রযুক্ত বল হচ্ছে এফ। এফ মানে হচ্ছে বল, আর কে মানে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বা প্রযুক্ত বল ব্র্যাকেটে লম্বভাবে হতেই হবে। এটা কিন্তু কোনো রকম এখানে ভুল করা যাবে না। মানে বলটা যখন প্রয়োগ হবে এরকম লম্বভাবেই প্রয়োগ হবে, কোনো একা বেঁকা এরকম, আলাদা কালি দিয়ে দেখাই, এরকম এরকম এগুলো হবে না, এগুলো হবে না। দিস ওয়ান ইজ রাইট। ঠিক আছে, লম্বভাবে প্রযুক্ত বল আর হচ্ছে যে ক্ষেত্রফলের ওপর এই বলটা প্রযুক্ত হচ্ছে তাদের ভাগফলকে বলা হয় চাপ। তার মানে চাপকে যদি আমি পি দিয়ে লিখি, প্রযুক্ত বলকে এফ দিয়ে লিখি, ক্ষেত্রফলকে এরিয়া দিয়ে লিখি, তাহলে হয়ে যায় আমার এটাই হচ্ছে চাপ। চাপ মানে হচ্ছে প্রযুক্ত বল একক ক্ষেত্রফলের ওপর, তাকেই বলা হয় চাপ। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হয় চাপ। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা, লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলে চাপ, ওই গ্যাস কর্তৃক। এবার অনেকেই বলে স্যার একক কেন?
একক কারণ এটা একটা খুব সুন্দর নিয়ম ডেফিনেশন বের করার। সবসময় মনে রাখবে, আমি যদি এই এটাকে 1 করে দিই তাহলে পি ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, এফ। তার মানে আমি যদি এটাকে 1 করে দিই তাহলে পি হয়ে যাচ্ছে এফ। তার মানে বলতে পারি একক, মানে এটা 1 করে দিলাম, একক ক্ষেত্রফলে যে ফোর্স বা যে বল অ্যাপ্লাই হচ্ছে মানে প্রযুক্ত করছি তাকেই বলছি চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ। এ 1 হয়ে গেলে পি ইকুয়ালস টু এফ হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে চাপ। তাই যে কোনো ভাগফল যেখানে এরকম অনেকে আবার কি বলে সংজ্ঞা মুখস্থ করতে অসুবিধা হয়, আমার যেমন হতো, তাই আমি এই পদ্ধতিটা শিখে নিয়েছিলাম যে সংজ্ঞাতে যত নিচের যে কোয়ান্টিটি গুলো থাকে, নিচের যেগুলো থাকে সেগুলোকে সব 1 করে দাও। যদি 1 করে দাও তাহলে ওপরের যে থাকে সেটার সাথে এটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি একক একক একক, সবগুলো একক করে দিলে যেটা এইটা পড়ে থাকে সেটাই হবে এইদিকে ডেফিনেশন। তাই একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলই হচ্ছে চাপ। আমি এইভাবে মনে রাখতাম, প্রচুর সংজ্ঞা থাকলে আমি ভুলে যেতাম। এটা আমার একটা মনে রাখার কৌশল, আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই ছবিটাতে দেখো খুব সুন্দর করে দেখানো হয়েছে। এইটা লালটাতে ধরো একটা গ্যাস রাখা আছে, এই গ্যাস লম্বভাবে বল প্রয়োগ করছে। দেখো সবকটা কিন্তু লম্বভাবে, কোনো রকম তেরা বেঁকা হয়েতে নয়, চারদিকেই প্রসার করছে, মানে 4টে দেওয়ালের উপর গ্যাস চাপ সৃষ্টি করছে। একেই বলা হচ্ছে গ্যাস কর্তৃক প্রেসার। ঠিক আছে, এবার আমরা যেটাতে দেখব সেটা হলো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গ্যাসের একক। এখানেই শুরু হবে খেলা। মানে এ এক বিদঘুটে জিনিস, তার কারণ এত ইউনিট আছে যে এ মনে রাখতে গেলে তোমাদের একটু মুখস্থ ছাড়া কোনো রাস্তা নেই। সেটা হচ্ছে চাপের একক। এই নিয়ে আমরা এবার কথা বলব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে সংজ্ঞা থেকেই সরাসরি বেরবো। আমরা চাপ মানে কি জানি, পি ইজ ইকুয়াল টু ফোর্স বাই, মানে বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, এবার আমরা দেখো ভালো করে দেখো, বল মানে হচ্ছে ফোর্স, এর দুটো ইউনিট হয়, একটা এসআই তে হয়, একটা একটু দূরে লিখি সিজিএস এ হয়। এসআই তে বলের ইউনিট কি হয়, এসআই তে আমার বলের ইউনিট হয় হচ্ছে একটা অন্য কালার নেই, বুঝতে সুবিধা হবে, নিউটন। আর সিজিএস এ হয় হচ্ছে আমার টাইম। ভালো কথা, ক্ষেত্রফল লেখা হয় এ দিয়ে। এর ইউনিট কি হয়, একটা হয় হচ্ছে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, আর একটা হয় সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা ঠিক করে লিখো, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার আমাকে দেখতে হবে চাপের একক কি। চাপের একক দাঁড়াচ্ছে হচ্ছে চাপ, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে পি, তার একক দাঁড়াচ্ছে হচ্ছে, একটা দাঁড়াচ্ছে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ভাগফল হচ্ছে টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। খুব ভালো কথা। এবার এই নিউটন পার মিটার স্কোয়ার, এই বাবাজিকেই বলা হয়ে থাকে হচ্ছে 1 পাস্কেল, লেখা হয় পিএ দিয়ে। এই নিউটন পার মিটার স্কোয়ারটাকেই বলা হয়ে থাকে হচ্ছে 1 পাস্কেল। এটা যেন মাথায় থাকে, পাস্কেল আর কিছুই না, নিউটন পার মিটার স্কোয়ার মানে হচ্ছে পাস্কেল, এটা যেন মনে থাকে। ধুম করে বসিয়ে দিও না, পাস্কেল মানে হচ্ছে টাইম পার সেন্টিমিটার স্কোয়ার, পাস্কেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার আমাদের দেখতে হবে এদের দুজনের মধ্যে রিলেশন কি, সম্পর্ক কি, খুব ভালো করে বুঝবো। একটা হচ্ছে বুঝবো হচ্ছে 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 টাইম, আর 1 মিটার স্কোয়ার মানে হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে কি, 1 নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে লিখবো 10 টু দি পাওয়ার 5 টাইম ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কোয়ার।
তার মানে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইজ বেসিক্যালি 10 টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। কেন এটা কাটলে, এটা যদি আমি কাটি তাহলে পড়ে থাকবে শুধু 10, তো সেটাকে 10 পার টাইমস সেন্টিমিটার। তো এইটা মানেই হচ্ছে আবার 1 পাস্কেল। এটা যেন তোমাদের মাথায় থাকে। তার মানে আমি যদি এখানে একটা নোট করে লিখি, নোট করলে অনেকের সুবিধা হয়, একটা ছোট নোট, সেটা হচ্ছে 1 নিউটন পার, একটা নোট করে রাখো, খুব ইম্পর্টেন্ট একটা নোট। নিউটন পার মিটার স্কোয়ার মানেই হচ্ছে 1 পাস্কেল, মানেই হচ্ছে 10 টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা একটা খুব গুরুত্বপূর্ণ নোট তোমাদের জন্য। এটা গেল হচ্ছে একটি ব্যবহারিক ইউনিটের ধারণা আমাদের। এবার যেটা আসবো সেটা হলো পাস্কেল হচ্ছে খুব ছোট ইউনিট, খুব ছোট। ব্যবহারের ক্ষেত্রে গ্যাস যা চাপ সৃষ্টি করে তার ভ্যালু হয় হচ্ছে হাজার লাখ ভ্যালু, সেখানে 1 পাস্কেল মানে হচ্ছে খুব ছোট একটা ভ্যালু। তাই আমাদের ব্যবহারিক ইউনিট হিসাবে যেটা পপুলার সেটা হচ্ছে 1 কিলো পাস্কেল। 1 কিলো পাস্কেল মানে হচ্ছে 1000 পাস্কেল, মানে হচ্ছে 1000 নিউটন পার মিটার স্কোয়ার, মানে 10,000 টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। এটা আর একটা গুরুত্বপূর্ণ নোট নিয়ে রাখুন। আর বেসিক্যালি কি হয়, এই যে কিলো পাস্কেল যেটা আমি লিখলাম কেপিএ, এটা হচ্ছে একটি ব্যবহারিক ইউনিট, মানে যখন আমরা ইন্ডাস্ট্রিতে এটাকে ব্যবহার করব তখন আমাদের পাস্কেল ইউনিটটা খুব ছোট হয়। তাই বারবার করে 1000, 10,000 কে 1 লাখ লেখার থেকে আমরা 1000টাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1K, 2K, 3K এই টার্মে লিখতে হয়, মানে বেসিক্যালি যাতে শূন্য কম লিখতে হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাই। এটা একটা ব্যবহারিক ইউনিট হয় থাকে। এবার আসবে হচ্ছে বায়ুস্তম্ভের চাপ। বায়ুস্তম্ভের চাপ যেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। মানে তুমি ধরো কোনো একটি জায়গায় গেছো, সেখানে তোমার মনে হচ্ছে যে হাওয়া লাগছে জোরে, তো এরকম ভাবে একটা বায়ুস্তম্ভের একটা চাপ থাকে। এই বায়ুস্তম্ভের চাপের আবার অনেকগুলো একক হয়, সেটা চাপেরই ডেফিনেশন এক, সংজ্ঞা একই, কিন্তু বিভিন্ন রকম ব্যবহারিক ইউনিট আছে। সেটা কি? 1 নম্বর এটিএম, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এর নাম হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাংলায় কে বলা হয় থাকে প্রমাণ চাপ। এটা নিয়ে আমরা আলোচনা করব। আরেকটি ইউনিট হচ্ছে ব্যবহার করে হচ্ছে বার, বার ইউনিট। আরেকটা ইউনিট ইউজ হয়, সেটা বেসিক্যালি বায়ুস্তম্ভের থেকেও জলের প্রেসারে বেশি ইউজ হয়। দেখবে জাহাজ চলা বা সাবমেরিন চলা ক্ষেত্রে ইউজ হয়, সেটা হচ্ছে একটা টর। ঠিক আছে, বেসিক্যালি টরটা নেওয়া হয়েছে টরিসিলিক থেকে, নামের থেকে। বিজ্ঞানী টরিসিলিকে উদ্দেশ্য করে এই নামটা দেওয়া হয়েছে। এই পাস্কেলটাও বেসিক্যালি যে পাস্কেল, সেটাও বিজ্ঞানী পাস্কেলকে উদ্দেশ্য করে দেওয়া হচ্ছে। এবার কি স্যার এগুলো থেকে কি আমরা এগুলোতে যেতে পারি না? সব যেতে পারি, যেটা খুশি যেতে পারি, কেন সবকটাই প্রেশার। কিন্তু এক একটা জোনের জন্য এক একটা স্পেসিফিক নাম দেওয়া হয়েছে, এটাই যায়। এবং এখানেই গন্ডগোলটা হয়ে থাকে, যে যখন স্টুডেন্টদের এক একটা বিভিন্ন ইউনিট বলা হয় তারা প্রথমেই ঘাবড়ে যায়, আরে পাস্কেল পড়েছিলাম, নিউটন পার মিটার স্কয়ার, এই এটিএম কোথা দিয়ে চলে এলো, বার কোথা দিয়ে চলে এলো, টর কোথা দিয়ে চলে এলো, মানে একটা বেশ বেশ মানে জটিলই হয়ে যায়, কেন এতগুলো ইউনিট যদি মনে রাখতে হয়। তাই তোমাদের খুব সহজ করে আমি এখানে দেখাচ্ছি, এবং এই পদ্ধতিটা খুব সহজ, তোমরা ইজিলি বাড়িতে একবার প্র্যাকটিস করলে পেয়ে যাবে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এটিএম বা প্রমাণ চাপ কাকে বলে। কেন প্রমাণ চাপটা তোমাদের সিলেবাসে আছে, এটা ডেফিনেশন অনেক সময় জিজ্ঞেস করে। সেটা হচ্ছে প্রমাণ চাপটা কি জিনিস। প্রমাণ চাপ, ঠিক আছে, এটা হচ্ছে যে কোনো বইতেই তোমরা এটা পেয়ে যাবে। সেটা হচ্ছে গড়
সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার উচ্চতার পারদ, যাকে বলা হয় মার্কিউরি, সিম্বল হচ্ছে কেমিস্ট্রিতে Hg, পারদ স্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলে। এটাই ব্যারোমিটারে তোমরা পড়েছো। সেটা হচ্ছে গড় সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি উষ্ণতায় 76 সেন্টিমিটার অথবা 760 মিলিমিটার উচ্চতার পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ বলা হয়ে থাকে। এই প্রমাণ চাপের ডেফিনেশন হচ্ছে লিখে রাখো, ইংরেজিতে ভবিষ্যতে এটাকেই পড়বে হচ্ছে 1 ATM বলে। যেখানেই 1 ATM বলবে সেখানেই মানে হচ্ছে প্রমাণ চাপের কথা বলা হচ্ছে। প্রমাণ চাপ মানে হচ্ছে 1 ATM মানে হচ্ছে 76 সেন্টিমিটার অফ Hg অথবা 760 মিলিমিটার অফ Hg, এইভাবে লেখা যায়। ঠিক আছে, আবার এইভাবেও লেখা যায়। এবার আসবে আরেকটা রিলেশন, এটিএম এর সাথে এটাকে লেখা যায় 101.3 কিলো পাস্কেল। ঠিক আছে, এটাও একটা ইউনিট। বাট কে মানে কি জানি, কে মানে হচ্ছে 1000, তো আমি এখানে লিখে দিতে পারি 1000 পাস্কেল। ঠিক আছে, আবার এই পাস্কেলটাকেই আমি লিখতে পারি হচ্ছে 101.3 হাজার। 1 পাস্কেল মানে কি জানি, 1 নিউটন পার মিটার স্কোয়ার, একটু আগেই পড়িয়েছি। আবার নিউটন পার মিটার স্কোয়ার থেকে যদি আমি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ারে যেতে চাই, তাহলে হয়ে যাবে হচ্ছে আমার আরো 10 দিয়ে গুণ করতে হবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে জেনে রাখবেন 1 বার মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে 1 পাস্কেল। ঠিক আছে, আবার একেই বলা হচ্ছে 1 বার মানে হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়ালস টু 1 পাস্কেল। তার মানে আমি এটাকে আবার এরকম ভাবেও লিখতে পারি 101.3 থাউজেন্ড বার। ঠিক আছে, লেখা যেতেই পারে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের এককের খেলা, আর কিছুই নয়। ঠিক আছে, এবার আসবে হচ্ছে 1 টর। 1 টর মানে হচ্ছে 1 মিলিমিটার অফ Hg। তার মানে আমি যদি এটাকে লিখতে পারি 760 টর। তো আশা করি তোমরা সকলেই এদের মধ্যে সম্পর্কটা বুঝতে পেরেছো। আমি আরেকটা শর্ট নোট দিয়ে রাখি, যেটা তোমাদের এক লাইনে বুঝতে অনেকগুলো ইউনিটকে সাহায্য করবে। সেটা হচ্ছে 1 পাস্কেল মানে হচ্ছে 1 নিউটন পার সেন্টিমিটার। না, এইভাবে না, আমরা জিনিসটা একটু অন্যভাবে লিখে দিতাম। আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করি ব্যাপারটাকে। সেটা হচ্ছে 1 ATM is equals to 760 millimeter of Hg is equals to 760 torr is equals to 101.3 kilopascal। আচ্ছা, আর একটা ইউনিট আছে ভজঘট, সেটা হচ্ছে 14.7 PSI। হ্যাঁ, এই PSI মানে হচ্ছে পাউন্ড, এটা ইংরেজিতেই লিখছি আমি, পার স্কোয়ার ইঞ্চ।
এটা কোথায় ইউজ হয়? যখন কি বলে হয়, ইংল্যান্ডে যখন বেসিক্যালি ইংল্যান্ডে তো সিজিএস আর এসআই কোনোটাই চলে না, ইংল্যান্ডে চলতো হচ্ছে এফপিএস, ফুট পাউন্ড সেকেন্ড। তো ওরা চাপের ইউনিটের ক্ষেত্রে এই ধরনের একটা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ইউনিট ব্যবহার করতো। এখনো ব্রিটিশ যন্ত্রপাতি যেখানে হয় সেখানে এই পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ ইউজ করা হয়। তো অনেক সময় অঙ্ককে জটিল করার জন্য টিচাররা কি করে, দুম করে এরকম একটা ইউনিট বের করে দেয়, অঙ্কটা সহজ থাকে কিন্তু এই ইউনিটের জন্য খেলা ঘুরেই দেয়। তো আশা করি তোমাদের এই সব ছোট ছোট নোট থেকে তোমরা ইউনিট গুলো সম্পর্কে একটা বিস্তৃত ধারণা পেলে, এবং সবকিছুর ডেফিনেশন এক, সব এক, শুধু নামগুলো আলাদা, এবং একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট। ছোটবেলায় আমরা কেজি থেকে যেমন হেক্টর ডেকা এগুলোতে যেতাম, এইখানেও ব্যাপারটা ঠিক তেমনই। তো আশা করি তোমরা এই সমস্ত ইউনিট গুলো নোট করে নিয়েছো, এবং সেই ইউনিট গুলো কি করে একে অপরের মধ্যে ট্রান্সফার করা যায় সেগুলোও তোমরা দেখে নিচ্ছে। তার মানে আমরা বেসিক ইন্ট্রোডাকশন মানে ভূমিকাটা আমরা দেখলাম, চ্যাপ্টারের ভূমিকাটা, সেখানে কি কি বললাম আমরা, বিভিন্ন রকম গ্যাসের ভৌত রাশিগুলো সম্পর্কে বললাম, তাদের ব্যবহারিক এককগুলো বললাম। আর চাপ বলে যে বস্তুটি রয়েছে, গ্যাসের চাপ, চাপ সবসময় চাপেরই হয়, তো তেমন ভাবে এখানেও চাপেরই সৃষ্টি করেছে আমাদের। তো এই চাপ সম্পর্কে আমরা একটা বিস্তৃত আলোচনা করলাম। আশা করি এটা পড়ার পর তোমাদের অনেকের মনে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এবং অনেক ধরনের ইউনিট নিয়ে অনেক রকমের সমস্যা হয় সেটাও ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে তোমাদের এই এই অসুবিধাগুলোকে দূর করে দেওয়া। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাই পরের সেকশনে, সেটা নাম হচ্ছে বয়েলসের সূত্র। এবার যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে বয়েলের সূত্র। এটা একটি খুব গুরুত্বপূর্ণ সূত্র গ্যাসের প্রসারণ ও সংকোচন নিয়ে। এই বয়েলের সূত্র নিয়ে আমরা একটা বিস্তৃত আলোচনা করব, এবং পরীক্ষার ক্ষেত্রে এটি খুব ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক এর সংজ্ঞা দিয়ে। হয় কি 1662 সালে রবার্ট বয়েল এই সূত্রটি দেয়। সূত্রটি কি বলছে? বলছে স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাস, আচ্ছা এই ওয়ার্ডটা খুব সামলে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, আদর্শ। নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিকভাবে পরিবর্তনশীল। এটা একটা সংজ্ঞা, অথবা আরেকটা সংজ্ঞা আছে যেটা আমরা লিখবো এখন, সেটি হলো স্থির উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের, আদর্শ গ্যাসেরই আয়তন ও চাপের গুণফল ভুল লিখেছি বানানটা, সেটা হচ্ছে গুণফল ধ্রুবক হয়।
মানে বলছি একটি নির্দিষ্ট উষ্ণতায়, এর মানেটা দাঁড়াচ্ছে একটি নির্দিষ্ট উষ্ণতায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। এটা হচ্ছে গ্যাসের আয়তন, এটা হচ্ছে চাপ, তাহলে এদের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। অথবা এরকম বলছে এই চাপ আর আয়তনের গুণফল সবসময় ধ্রুবক হয়, একটা কনস্ট্যান্ট কে হয়। এই সূত্রটি 1962 সালে রবার্ট বয়েল দিয়েছিলেন। আরেকজন বিজ্ঞানীও এই সূত্রটি দিয়েছিলেন। তার যেহেতু রবার্ট বয়েল এটাকে আগে দিয়েছিলেন, তাই তার কথা নাম অনুযায়ী এই সূত্রকে বয়েলের সূত্র বলা হয় থাকে। এটি একটি বয়েলের সূত্র, একটি গুরুত্বপূর্ণ সূত্র গ্যাসের প্রসারণ, সংকোচন এবং গ্যাসের সেই সময় চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কি সেটা বোঝার জন্য। আরেকজন যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন 1676 খ্রিস্টাব্দে দিয়েছিলেন হচ্ছে এডমে ম্যারিয়েট, ইনিও দিয়েছিলেন। তাই অনেক সময় একে ম্যারিয়েট ল বলা হয়। এটা একটা ফেমাস নাম নয়, তাও তোমাদের ইনফোর জন্য আমি দিয়ে রাখলাম। এবার বয়েলসের সূত্রের মধ্যে কথা কি, আমরা চারটে ভৌত রাশি রেখেছিলাম। চারটে ভৌত রাশি কি কি? একটা হচ্ছে মাস, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে ভলিউম মানে আয়তন, একটা হচ্ছে প্রেসার। ঠিক আছে, আমি যদি এই দুটোকে ধ্রুবক ধরে নিই, ধ্রুবক কনস্ট্যান্ট মানে ধ্রুবক স্থির ধরে নিলাম, তবে এই দুটোর মধ্যে যে ব্যবহারিক পরিবর্তন হবে, মানে একটা বাড়লে আরেকটা কমে কিনা, আরেকটা কমলে আরেকটা বাড়ে কিনা, সেইটাই হচ্ছে এই বয়েলের সূত্রের মূল ধারণা। এবার তোমরা বলবে স্যার চারটে রয়েছে, তার মধ্যে দুটোকে কেন কনস্ট্যান্ট ধরলাম আর দুটোকে কেন ধরলাম না? এটা একটা খুব সুন্দর উদাহরণ দিচ্ছি, দেখো ভালো করে। y ইকুয়ালস টু mx যদি আমরা লিখি, অঙ্কে এরকম দেখেছি ইকুয়েশন, m হচ্ছে একটা ভ্যালু, বা y ইকুয়ালস টু 2x। ধরো x এর ভ্যালু যদি 1 হয় তাহলে y এর ভ্যালু হচ্ছে 2। কিন্তু যদি আমি লিখি এটাকেই y ইকুয়ালস টু 2x প্লাস z, তাহলে x এর ভ্যালু 1 হলেও তুমি y এর ভ্যালু বলতে পারবে না 2 না 2 প্লাস z, তার মানে z এর উপর তোমাকে নির্ভর করতে হচ্ছে। তার মানে দুটো ভেরিয়েবল, একটা ইকুয়েশন দিয়ে দুটো ভেরিয়েবলকে খুব ভালো মতো বলা যায়, কিন্তু একটা ইকুয়েশন তিনটে ভেরিয়েবল হয়ে গেলে তখন দুম করে তুমি বলতে পারবে না যে শুধু এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু এটা হয়, স্যার জেড এর ভ্যালু নির্ভর করতে হয়। ঠিক তেমন ভাবে আমি যদি এই এম, এই চারটে প্রপার্টি ধর্মের মধ্যে দুটোকে যদি আমি ধ্রুবক না ধরে নিই, যে দুটোর একদম স্থির, এদের দুটোর ভ্যালু কোনো রকমই চেঞ্জ হবে না, তাহলে বাকি দুটোর মধ্যে কি সম্পর্ক, সেটাই হচ্ছে বয়েলের সূত্র বা ম্যারিয়েটের সূত্রর মূল মন্ত্র। যে স্থির উষ্ণতায় এবং স্থির নির্দিষ্ট ভরের একটি গ্যাসের ভলিউম, আয়তন ও চাপ কিভাবে পরিবর্তনশীল, ব্যস্তানুভাবে পরিবর্তনশীল, এবং এই সম্পর্ককেই বলা হয় বয়েলের সূত্র। ঠিক আছে, এবং এইটা আমরা এখানে আলোচনা করব। দেখো এখানে যে আমি এবার আমি একটু মুছে নিই, না মুছলে আমাদের পক্ষে একটু অসুবিধাই হবে। সেটা হচ্ছে এইখানে বলা হয়, এটা একটা পাত্র নেওয়া হচ্ছে, এখানে একটা পাত্র, একটা পাত্র, সেম পাত্র, দুটো সেম। একটা হচ্ছে T1 টাইমে, মানে প্রথমে রয়েছে T1 টাইমে আর একটা রয়েছে T2 টাইমে। ঠিক আছে, আমি একটু সরিয়ে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। T2 টাইমে, ঠিক আছে, এইগুলোকে বলা হয় পিস্টন। কি বলা হয় তাকে? পিস্টন। দেখবে তোমরা ওই ক্যাস্ট্রলের বিভিন্ন বা লুব্রিকেন্টের যে অ্যাড হয়, মোবিল, মতুল, ক্যাস্ট্রল, এগুলোর অ্যাড গুলোতে দেখবে যে গ্যাসের আমাদের যে বাইকের ইঞ্জিন বা কারের ইঞ্জিনের মধ্যে যে ভালভগুলো ওপর নিচ করে, এই যে ভালভগুলো ওপর নিচ করে, এইগুলোই হচ্ছে পিস্টন। বাংলায় একে বলা হয়ে থাকে পিস্টন, বা ইংরেজিতেও পিস্টনই বলা হয়ে থাকে। তো এইগুলো ওপর নিচ করতে পারে, এবং এদের এই সাইড গুলো যেগুলো আছে এগুলো ঘর্ষণহীন ভাবে চলতে পারে। কিভাবে চলে? ঘর্ষণহীন, ঘর্ষণহীন, কোনো ঘর্ষণ নেই, ঘর্ষণ ছাড়াই স্মুথলি ওপর নিচ করতে পারে। এবার
আমরা যখন এই কন্ডিশনে আমি লিখলাম এদের টেম্পারেচার টি রয়েছে, T1 রয়েছে, প্রেসার P1 রয়েছে, ভলিউম V1 রয়েছে। এরপরে আমি কি করলাম, দুম করে প্রেসারটা বাড়িয়ে দিলাম, তাহলে বেড়ে হয়ে গেল টেম্পারেচার T1 ই রইল, কিন্তু প্রেসার হয়ে গেল P2, আয়তন হয়ে গেল V2। ঠিক আছে, এবং ছবি থেকে এটা স্পষ্ট যে P1 গেট লেস সরি V1 ইজ গ্রেটার দেন V2। অবশ্যই দেখে পাচ্ছে স্কুইজ করা হয়েছে, মানে চেপে দেওয়া আছে, তাহলে আয়তন কমে গেছে। তাহলে V1 এর আগে যা আয়তন ছিল সেটা বড়, পরে যা আয়তন হলো সেটা ছোট। আরেকটা হচ্ছে যেহেতু গ্যাসটা ছড়িয়েছিল তাই প্রেসার এখনের থেকে কম হবে, মানে T1 টাইমে প্রেসার যখন P1 ছিল সেটা অবশ্যই এখন স্কুইজ করা অবস্থায়, চেপে দেওয়া অবস্থায় তার প্রেসার P2 অবশ্যই বেশি। এবার বয়েলস বলছেন যে যে চাপার আগের মুহূর্তে যা ছিল এদের গুণফল চাপার পরের মুহূর্তে এদের গুণফল সমান হবে, এবং সেটি একটি কে ধ্রুবকের সমান হবে। এটাই হচ্ছে বয়েলের সূত্রের আরেকটা রূপ। ঠিক আছে, আবার এই সূত্র থেকে এই সূত্রটা কি করে যেতে পারি, দেখো এখানে P1 V1 P2 V2 মানে কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি PV ইকুয়ালস টু একটা ধ্রুবক কে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি V ইকুয়ালস টু K বাই P। এবার আমরা সমানুপাতিক সূত্র অনুযায়ী জানি যে আমরা যদি ধ্রুবকটাকে সরিয়ে নিই তাহলে এটা হচ্ছে 1 বাই P। তো বয়েলসের সূত্রে শুধু এটা দুটো রূপ মাত্র, মধ্যাকতা একই, যে আমি যদি গ্যাসটাকে নর্মাল অবস্থায় ছেড়ে দিই তাদের যা ভলিউম আর প্রেসারের যা গুণফল চেপে দিলে বা আরো বাড়িয়ে দিলে তাদের ভলিউম আর প্রেসারের গুণফল সেমই থাকবে। এবং সেই কারণে যদি আয়তন আমার বাড়ে চাপকে আমার কমতে হবে, মানে P is proportional to inversely proportional, ব্যস্তানুপাতিক। চাপ যদি বাড়ে ভলিউম কমবে, অথবা এরকমও লেখা যায় V proportional to 1 by P। যদি V মানে আয়তন বাড়ে চাপ কমে। এটাই হচ্ছে আমার মধ্যাকতা বয়েলসের সূত্র। এবং কে দিয়েছেন, বয়েলস দিয়েছেন, এডমে ম্যারিয়েট দিয়েছেন এই সূত্রটা। আশা করি বয়েলসের সূত্রের সংজ্ঞা এবং বয়েলসের সূত্রের ব্যাখ্যাটা তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার আমরা ধীরে ধীরে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে বের করব। সেটা হচ্ছে প্রথম পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা দাঁড়াবে হচ্ছে এই যে ধ্রুবক কে, ধ্রুবকের মান কিসের ওপর নির্ভরশীল। অবশ্যই তোমরা দুটো প্যারামিটারকে, দুটো ভেরিয়েবল বা দুটো ভৌত রাশিকে আমরা ধ্রুবক ধরে নিয়েছি। সেটা কি কি, সেটা হচ্ছে একটা হচ্ছে হলো মাস, আরেকটা হচ্ছে টেম্পারেচার। তার মানে আরেকটা হচ্ছে গ্যাসের প্রকৃতি। গ্যাসের প্রকৃতি মানে কি টাইপের গ্যাস নিয়ে আমি কাজ করছি। হঠাৎ করে একটু আমার সফটওয়্যারে একটা গ্লিচ চলে এসেছিল, আবার আমি শুরু করছি। তো গ্যাসের কি ধরনের প্রকৃতি, ঠিক আছে, গ্যাসের প্রকৃতি মানে কি টাইপের গ্যাস, হিলিয়াম গ্যাস না হাইড্রোজেন গ্যাস, তাদের মলিকুলার ওয়েট কি, এই সবের উপর ডিপেন্ড করে, অনেক কিছু রয়েছে সেটা আমরা জানি। তো তিনটে জিনিসের উপর গ্যাসের ধ্রুবকের মান নির্ভর করে, একটা হচ্ছে তার ভর, একটা হচ্ছে তার উষ্ণতা, আর একটা হচ্ছে গ্যাসের প্রকৃতি। এই তিনটে জিনিসের উপর আমার বেসিক্যালি কে ধ্রুবকের মান নির্ভর করে। এটাকে আমি তাও বিস্তৃতভাবে একটু লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয়। একটা হচ্ছে গ্যাসের ভর, দ্বিতীয়ত হচ্ছে গ্যাসের উষ্ণতা, আর তৃতীয়ত হচ্ছে গ্যাসের প্রকৃতি, কি টাইপের গ্যাস।
তার মানে এই যে P1 V1 ইকুয়ালস টু P2 V2 ইকুয়ালস টু K, এই K এর মান এই কটার উপর জিনিসের উপর নির্ভরশীল করে। এবার অনেক ছাত্র ছাত্রীর এই মনে প্রশ্ন, স্যার এই বয়েলসের সূত্র পড়ছি, এটা কোন কাজে লাগে? এটা খায় না মাথায় দেয়? অবশ্যই এটা আমাদের একটা খুব বেসিক প্রশ্ন থাকে, এবং এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই আমরা জানতে পারি না যে আমরা কেন কিছু পড়ি, ফিজিক্সে কেন পড়ি। এই পড়ার পেছনে একটা নির্দিষ্ট কারণ থাকে। যেমন আমি প্রথমেই বলে নিলাম যে এই গ্যাসের আচরণ তোমাদের ভবিষ্যতে কোথায় কাজে লাগবে? থার্মোডাইনামিক্স পড়তে, এবং তার বেসটা এখানে তৈরি হচ্ছে। থার্মোডাইনামিক্স দিয়ে আমরা কি কি করি? বিভিন্ন গ্যাসের গ্যাস, তার আচরণ, গ্যাস দিয়ে যেখানেই আমার কোনো ব্যবহারিক, ইঞ্জিনিয়ারিং ব্যবহারিক, ফিজিক্সের ব্যবহারিক বা দৈনন্দিন জীবনের ব্যবহারিক জিনিসপত্র আছে, সেখানেই দেখবে থার্মোডাইনামিক্স ইউজ হচ্ছে, আর সেখানেই বয়েলসের সূত্র, চার্লসের সূত্র ব্যবহার করা হচ্ছে। সেই সব জিনিসগুলোকে আমরা ব্যাখ্যা করার জন্য এই সূত্রগুলো পড়ছি। এবার বয়েলসের সূত্রের ব্যাখ্যা হচ্ছে খুব ভালো রকম, এই যে পিস্টন হয় না, এই পিস্টন দিয়ে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ইঞ্জিন, বাষ্পচালিত ইঞ্জিন। এখনের ইঞ্জিন না, এখনের ইঞ্জিন হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিন, এটা হচ্ছে বাষ্পচালিত। যখন কয়লা পুড়িয়ে ইঞ্জিন তৈরি করা হলো ঘোড়ায় টানা ছাড়া, তখন এই ইঞ্জিনের ব্যবহার বোঝার জন্য বা ইঞ্জিন কিরকম ভাবে কাজ করে সেইটা বোঝার জন্য এই পিস্টন এলো, এবং এই পিস্টনের ব্যবহার বোঝার জন্য বয়েলসের সূত্র কাজে এলো। কত চাপ দিলে কত প্রেসার হবে, কত প্রেসার দিলে কত ভলিউম চালাতে হবে, এই সব কিছুর উত্তর বয়েলসের সূত্র দিয়ে পাওয়া যাবে। এবং বয়েলসের সূত্র আরেকটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আদর্শ গ্যাস। এই আদর্শ শব্দটা একটা খুব মানে কি বলবো, মানে মানে আইডিয়াল শব্দ হচ্ছে, আইডিয়াল বলে পৃথিবীতে কিছু হয় না। যেমন মনে হয় যে আইডিয়াল ছাত্র ছাত্রী মানে কি সর্বক্ষণ পড়বে, আরে সর্বক্ষণ পড়ে কি আর মাথা কাজ করে নাকি? আইডিয়াল মানুষ কখনো হতে পারে, তার মধ্যে সামান্য ভালো খারাপ সব মিলিয়ে থাকবে। তাহলে আমরা আইডিয়াল জিনিস পড়ি কেন, আদর্শ জিনিস পড়ি কেন? আদর্শ জিনিস পড়ি কেন, যে সবচেয়ে ভালো কি হতে পারতো, সবচেয়ে ভালো হতে যখন গ্যাস হতে পারতো তখন তার ব্যবহার হচ্ছে এইরকম। এবার যখন রিয়েল লাইফে হচ্ছে, এই ব্যবহার থেকে কতটা সে বিচ্যুত সেটা মাপলেই, সেইটুখানি অ্যাডজাস্ট করলেই আমরা আদর্শের কাছাকাছি যেতে পারি। তাই এখানে বলা হয়েছে এটা আদর্শ গ্যাস। এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রেও বয়েলসের সূত্র সামান্য মডিফিকেশন করলেই চলে আসে। এই জন্য হচ্ছে বয়েলসের গ্যাসের সূত্রের এত ডিমান্ড। কেন? এটা হচ্ছে প্রথম সূত্র যেটা গ্যাসের প্রসারণ, সংকোচন এগুলোকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে, এবং এই সূত্র থেকে সামান্য মডিফাই করলেই আমরা রিয়েল গ্যাস সম্পর্কে পেয়ে যাই। এবং বাষ্পচালিত ইঞ্জিন, তারপর একটা হচ্ছে ধরো আমাদের সাইকেলের টায়ার থাকে, টায়ারে যখন একটা লিক হয় না, ফুস করে এয়ার গুলো বেরোয়, এই হাওয়া দেখবে ঠান্ডা না গরম হয়। এই ঠান্ডা গরম হাওয়া দেখতে পাবে, ঠান্ডা না গরম হয় আমি বলবো না, তোমরা করে দেখবে যদি কারো সাইকেল চালাও, যখনই লিক হবে দেখবে বা ওই নবটাকে ঘুরিয়ে হাওয়াটা বের করবে, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না গরম হাওয়া বেরোচ্ছে। এই ঠান্ডা হাওয়া বেরোচ্ছে না গরম হাওয়া বেরোচ্ছে, এর পেছনেও কারণ হচ্ছে বয়েলসের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। এছাড়া আমি একটা এক্সাম্পলও দেখাবো, যেখানে একটি হ্রদের মধ্যে জল রয়েছে, একটা ছোট বুদবুদ তৈরি হয়েছে, এই বুদবুদটা উপরে যত যাবে বড় হতে থাকবে। কেন বড় হবে? এটাও বয়েলসের সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। এই সমস্ত জিনিসকে ব্যাখ্যা করতে গেলে বয়েলসের সূত্র কাজে আসে, সেই জন্য আমরা বয়েলসের সূত্র পড়ি। সেই জন্য কেউ যদি বলে আমরা কাগের ঠ্যাং বগের ঠ্যাং পড়ছি, না, এর পেছনে উদ্দেশ্য রয়েছে, যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য এর প্রভাব মারাত্মক। এছাড়া যারা বেসিক আমাদের দৈনন্দিন জীবনে রাখবে, দৈনন্দিন জীবনেও এর অ্যাপ্লিকেশন আছে। তাই কখনো এটা মনে আনবে না যে আমরা একটা এমনি যা খুশি পড়েছি আমাদের সিলেবাস আছে বলে, না, এর একটা ব্যবহারিক দিক আছে এবং এটা বোঝাটা খুব জরুরি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে বয়েলসের সূত্রের ব্যবহারটা কিভাবে ইউজ হয়। ঠিক আছে, এবার যেটা আমরা দেখব সেটা আরেকটা খুব মারাত্মক জিনিস, পরীক্ষায় ভরে ভরে আসে, সেটা হচ্ছে হলো কালারটা চেঞ্জ করি, কালো কালার নেই, বাজে লাগছে নীল কালারে। সেটা হচ্ছে পি ভি লেখচিত্র। ঠিক আছে, এইটাকেই পরবর্তীকালে সকলে লিখবে পি ভার্সেস ভি কার্ভ, মানে চাপ ভার্সেস আয়তনের কার্ভ। এই ভার্সেস মানে হচ্ছে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিস লেখা, সেটা ভার্সেস হয়ে যায়। এইটা সবসময় ওয়াই অ্যাক্সিস হয়, এটা সবসময় এক্স অ্যাক্সিস হয়। এটা যেন তোমাদের মাথায় থাকে, এটা সবসময় ওয়াই অ্যাক্সিস হয়, এটা সবসময় তোমার এক্স অ্যাক্সিস হয়। ঠিক আছে, চলো আমরা অ্যাক্সিস দুটো এঁকে নিই। এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি।
এই পি আমাদের বয়েলসের সূত্র কি বলছে, পি ইজ প্রপোর্শনাল টু 1/v, ভি যত বাড়বে সো কমবে। তার মানে এই গ্রাফটা দেখতে হবে বা কার্ভটা দেখতে হবে এইরকম, প্রেসার যত বাড়বে ভলিউম তত কমবে, প্রেসার যত কমবে ভলিউম তত বাড়বে, দ্যাটস ইট। এই ধরনের কার্ভকে চোখ বন্ধ করে বলা হয় সমপরাবৃত্ত। এবার স্যার বুঝবো কি করে সমপরাবৃত্ত? এটা তো ড্র করতে গেলে তোমাদের ভ্যালু বসিয়ে বসিয়ে চেক করতে হবে, আর সেই স্কোপ তোমাদের ক্লাসের জন্য দেই। তাহলে আমরা নর্মালি এভাবেই মনে রাখি কার্ভের কিছু স্পেসিফিক নেচার থাকে, সেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট নোট হিসাবে, এটা মনে করে রেখো, খুব কাজে লাগবে। যে যখনই আমরা দেখব যে y ইকুয়ালস টু mx, এটা যদি থাকে, এটা সবসময় একটা কি হবে, অরিজিন দিয়ে যাওয়া একটা স্ট্রেট লাইন হবে, এটা মনে রাখবে। এরকম ধরনের কার্ভ হলে এরকম দেখতে হয়। y ইকুয়ালস টু mx প্লাস c, এটার ক্ষেত্রে দু ধরনের কার্ভ হতে পারে, একটা হচ্ছে এই ধরনের কার্ভ হতে পারে, আর একটা হতে পারে এই ধরনের কার্ভ। ঠিক আছে, এখান থেকে এই যে ডিস্টেন্সটা হয় এটা হচ্ছে c, এটা হচ্ছে c, এটার ক্ষেত্রে মাইনাস c, এটার ক্ষেত্রে প্লাস c। ঠিক আছে, এই কার্ভ হলে এরকম কার্ভটা দেখতে হয়। ঠিক আছে, ঠিক তেমন ভাবে x ইন্টু ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ধ্রুবক হলে চোখ বন্ধ করে x এদিকে y এদিকে দুম করে এটা এঁকে দেবে, সমপরাবৃত্ত কার্ভ এরকমই দেখতে হবে। এটাই হচ্ছে সমপরাবৃত্ত কার্ভ, এরকমই হতে হবে, কার্ভটা এরকমই হয়। ঠিক আছে, যখনই এরকম রিলেশন দেখবে, একটা এক্স একটা ওয়াই গুণ করলে কনস্ট্যান্ট আছে, কার্ভটা সবসময় এরকম হতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পিভি লেখচিত্র। এটা আসে যে আমরা যদি বয়েলসের সূত্রকে একটা গ্রাফে প্লট করি তাহলে কিরকম দেখতে হয়, গ্রাফে প্লট করলে এরকম হয়। এটাকে বুঝবো কি করে, ধরো এখানে রয়েছে পি ভি, এখানে রইল ম্যাটেরিয়াল, এটা ধরো ভি1 পি1, এটা পি2 ভি2। ঠিক আছে, দেখো যদি ভলিউম বাড়ছে তার মানে প্রেসার কিন্তু কমছে, চাপ কমছে ভলিউম বাড়ার সাথে সাথে। ঠিক আছে, এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে স্যার আপনি কিন্তু সব জায়গায় ধরেছিলেন মাস আর টেম্পারেচার কনস্ট্যান্ট, আপনি ধরুন মাসটাকে কনস্ট্যান্টই ধরলেন, চেঞ্জ হলো না। এবার যদি টেম্পারেচারটাকে আমি বাড়াই বা কমাই তাহলে কি হবে, কার্ভটা দেখতে কিরকম থাকবে, এই কার্ভটা কিরকম দেখতে থাকবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। টেম্পারেচার বাড়ালে আর কমালে কিরকম হবে, চলো আগে দেখে নেওয়া যাক। ধরো একটা T1 টেম্পারেচারে আমার কার্ভটা দেখতে হয়েছে এই রকম, একটা T1 টেম্পারেচারে যেই টেম্পারেচার বাড়িয়েছি কার্ভটা কিরকম শিফট হয়ে যাবে জানো, কার্ভটা টুই করে উপরে উঠে যাবে, একই নেচারের থাকবে, শুধু কার্ভটা উপরে উঠে যাবে T2। আবার যদি টেম্পারেচার বাড়াই তাহলে কি হবে, কার্ভটা আবার উপরে উঠে যাবে T3। তার মানে T1 is greater less than T2 less than T3, মানে এটা হচ্ছে হাইয়েস্ট টেম্পারেচার সবচেয়ে উপরে, তারপরে নিচে, তারপরে নিচে। ঠিক আছে, তা এটা হয়ে গেল টেম্পারেচার, মানে টেম্পারেচার যত এদিকে বাড়বে কার্ভটা তত উপরের দিকে শিফট করবে, টি যত উপরের দিকে বাড়বে কার্ভটা তত উপরের দিকে শিফট করবে। এরকম একটা কনসেপচুয়াল কোশ্চেন আসে যে টেম্পারেচারকে যদি বাড়িয়ে দিলাম তাহলে, এবার প্রশ্ন হয় স্যার মাসটাকে বাড়বে, মাসটা বাড়ালে কি হবে, এই মুহূর্তে তোমাদের স্কোপে নেই, তো আমি এই বিষয় নিয়ে বিশেষ আলোচনা করে জটিল করতে চাই না। তবে মাস বাড়ালে কমালে কি হয় সেটারও একটা নির্দিষ্ট দিক রয়েছে। তবে আপাতত জেনে রাখো যে টেম্পারেচার বাড়ালে কি হয়, টেম্পারেচার বাড়ালে সরি টেম্পারেচার বাড়ালে জিনিসটা উপরের দিকে উঠতে থাকে। আচ্ছা, এইবার আরেকটা ইম্পর্টেন্ট গ্রাফ আসে, সেটা কি সেটাও দেখবো, চলো দেখা যাক। সেটা হচ্ছে হলো আরেকটা ইম্পর্টেন্ট গ্রাফ কি আসে, সেটা হচ্ছে পিভি ভার্সেস
পি কার্ভ, মানে এটাকে বলবো পিভিপি লেখচিত্র, পিভিপি লেখচিত্র। আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে কোনো রকম টেম্পারেচার আর মাস যদি কনস্ট্যান্ট থাকে, আমরা কি জানি পিভি সবসময় কনস্ট্যান্ট হয়, কোনো কথা নেই, ধ্রুবক, এর চেঞ্জ নেই, এ ধ্রুবক হয়। তার মানে বোঝাই যাচ্ছে প্রেশার যা খুশি হয়ে যাক, এ ধ্রুবকই থাকবে। তার মানে আমি যদি এদের গ্রাফটা প্লট করি তাহলে কিরকম দেখতে হবে? আমরা সবাই জানি এটা ওয়াই অ্যাক্সিস হয়, এটা এক্স অ্যাক্সিস হয়। তাহলে আমি যদি এদিকে পিভিটাকে লিখি আর এদিকে যদি আমি প্রেশারটাকে দিই ধ্রুবককে, তার মানে উপরের দিকে ভ্যালু তো সবসময় কেই থাকবে, পি যা খুশি হয়ে যাক, যা খুশি হয়ে যাক, পি ওয়ান এর জন্য এ কে, পি টুর জন্য এ কে, পি থ্রির জন্য এ কে, আরে সব সময়ের জন্য পিভি ইকুয়ালস টু কে, কেন? এ ধ্রুবক। এবার একটা যদি কনসেপচুয়াল কোশ্চেন করি তোমাদেরকে, যে পিভি ভার্সেস ভি লেখচিত্র আঁকো, মানে এখানে যদি আমি একটা ভি লেখচিত্র করে দিই, যে ভি করো, আগে এখানে একবার, সেক্ষেত্রেও আমার কি দাঁড়াবে? লেখচিত্রটা একই ধরনের দাঁড়াবে। কেন? পিভি তো আমার কনস্ট্যান্ট, সে পি চেঞ্জ হোক আর ভি চেঞ্জ হোক, পিভি কনস্ট্যান্ট মোদ্দা কথায়। তার মানে আমার এক্ষেত্রেও সেটাই দাঁড়াচ্ছে কি, ভি ওয়ান যা খুশি হয়ে যাক, ভি টু যা খুশি হয়ে যাক, ভি থ্রি যা খুশি হয়ে যাক, ভি ফোর যা খুশি হয়ে যাক, কিন্তু এইটা সবসময় আমার কনস্ট্যান্টই দাঁড়াবে। তাহলে পিভি ভার্সেস ভি আর পিভি ভার্সেস পি দুটোই একটা স্ট্রেট লাইন হবে, কি বরাবর? অ্যাক্সিস বরাবর। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আরেকটা জিনিস আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা নতুন স্লাইড নিয়ে নিই। আচ্ছা, এবার যেটা আমরা দেখবো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হচ্ছে বয়েলের সূত্রের মাধ্যমে চাপ ও ঘনত্বের মধ্যে, এটা ঘনত্ব, সম্পর্ক স্থাপন করো। প্রথমে আমরা দেখে নিই যে ঘনত্ব মানে কি। ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। এটাকে সিম্বলে লিখে হচ্ছে, ঘনত্ব মানে হচ্ছে লিখে রো সিম্বল, এটাকে বলা হয় রো, মানে হচ্ছে মাস এম বাই আমার ভি। ঠিক আছে, আমরা বয়েলসের সূত্র থেকে পাই, বয়েলের সূত্র থেকে জানি থেকে পাই P1 V1 equals to P2 V2। এবার আমি দুটো সাইডকেই যদি মাস দিয়ে ডিভাইড করে দিতেই পারি, দুদিকে সেম মাস দিয়ে, তখন আমি লিখতে পারি এটাকে এইভাবে, পরের লাইনে P1 is equals to M by V1, P2 is equals to M by V2। আচ্ছা, এখানে একটা কনস্ট্যান্ট হয়, ধ্রুবক মানে একটা কনস্ট্যান্ট। তার মানে আমি এই মাস বাই ভি আমি লিখতে পারি সেই সময়ে বা সেই কন্ডিশনে তার ঘনত্ব রো, আর এটাকে লিখতে পারি P2 ডিভাইডেড বাই রো টু ইজ ইকুয়াল টু কে। তার মানে আমি লিখতে পারি একটি নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে তার চাপ আর ঘনত্ব বিভাজন বা ভাগফল সবসময় ধ্রুবক হয়। আমরা যেমন বয়েলসের সূত্রে বলছি পিভি কনস্ট্যান্ট হয়, এক্ষেত্রে পি বাই রো হচ্ছে তোমার কনস্ট্যান্ট কে। ঠিক আছে, তার মানে আমি এখান থেকে লিখতে পারি পি ইজ প্রপোর্শনাল টু রো।
তার মানে যদি ঘনত্ব তোমার বাড়ে তাহলে চাপও তোমার বাড়বে, ঘনত্ব যদি কমে তাহলে চাপও কমবে। এটা দেখেই বোঝা যায় যে গ্যাসের ঘনত্ব বেশি সেই গ্যাসের চাপও আমার বেশি হয়। তো এই গেল বয়েলের সূত্রের সমস্ত থিওরি। আমরা একটা ভালো অ্যাপ্লিকেশন পড়বো, এরকম কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আমি কোয়েশ্চেনটা লিখি এখানে, সেটা হচ্ছে একটি রড রয়েছে, একটা রড রয়েছে, এটা একটা সলিড রড, ঠিক আছে, এর মধ্যে জল রয়েছে, ঠিক আছে, এর মধ্যে জল রয়েছে, ঠিক আছে। এবার এর মধ্যে একটা যদি আমার ছোট বুদবুদ তৈরি হয়, এটা এয়ার বাবল বলা হয়, বুদবুদ, দেখা যাবে এই বুদবুদটা ক্রমশ আয়তনে বড় হতে হতে বাইরে চলে এসে ফেটে যাবে, এবার ফেটে যাবে। কিন্তু এই যে আয়তনে বাড়ছে এটার কারণটা কি? এটার কারণটা হলো এই যে গভীর হ্রদের গভীরে সবসময় চাপ সব থেকে বেশি থাকে। বেশি হয়, আর এইখানে চাপ সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক চাপের সাথে। চাপ যত বাড়ে ভলিউম তত কমে। এটা সফটওয়্যারে হিউজ প্রবলেম আসছে, ওয়েট আ মিনিট। তাহলে চাপ যদি আমার বাড়ে তাহলে ভলিউম কমবে, আর চাপ যদি কমে তাহলে ভলিউম বাড়বে। তাহলে এখানে আমি কি দেখেছি, এখানে যদি চাপ সবচেয়ে বেশি হয় তাহলে ভি সবচেয়ে কম হবে, আর এখানে যদি চাপ সবচেয়ে কম হয় তাহলে ভি সবচেয়ে বেশি হবে। তাই বুদবুদটা যত উপরের দিকে বাড়বে ভলিউম তত বাড়বে, প্রেসার তত কমবে। এই জন্য হ্রদের মধ্যে যদি কোনো একটি বুদবুদ তৈরি হয়, যত উপরের দিকে যাবে বুদবুদটার আয়তন বাড়বে এবং বাইরে গিয়ে ফেটে যাবে বুদবুদটা। এটা হচ্ছে এয়ার বাবল। বুদবুদ মানে হচ্ছে এয়ার বাবল, বুদবুদ মানে হচ্ছে বেসিক্যালি জলের বুদবুদ মানে হচ্ছে এয়ার বাবল। আচ্ছা, অনেক সময় আমাদের এই কোশ্চেনটা আসে, ধরো একটা বেলুন আছে, এই একটা বেলুন আছে এবং বেলুনটা আমি একটা ফু দিয়ে ফোলাচ্ছি, এখান থেকে এয়ার দিয়ে ফোলাচ্ছি, বেলুনটা আয়তনে বাড়ছে, ঠিক আছে। এবার কোশ্চেন হচ্ছে এখানে বয়েলসের সূত্র ভ্যালিড হচ্ছে কিনা, এখানে বয়েলের সূত্র খাটছে কিনা। মনে রাখবে বয়েলের সূত্র খাটছে কিনা, মনে রাখবে বয়েলের সূত্র কখনই অ্যাপ্লিকেবল যখন আমার মাস এবং টেম্পারেচার দুটো ধ্রুবক হয়, ধ্রুবক হয়। যখন আমি ফু দিয়ে এয়ারটাকে ঢুকাচ্ছি এর ভেতরে এয়ারটা যাচ্ছে, এবার এয়ার যাওয়া মানে মাস বেড়ে যাওয়া, মাস যদি বেড়ে যায়, মাস আর ধ্রুবক নেই, তার মানে বয়েলের সূত্র, যখন আমি ফু দিয়ে বেলুন ফোলাচ্ছি তখন বয়েলের সূত্র খাটে না, ঠিক আছে। তাহলে এই দুটো হচ্ছে একটা খুব মারাত্মক কনসেপচুয়াল কোশ্চেন জিজ্ঞেস করে অনেক সময়, অনেক বইতেই আমি দেখেছি এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। তো আশা করি বয়েলের সূত্রের থিওরি মানে পুরোপুরি, বয়েলের সূত্র মানে কি, বয়েলের সূত্র থেকে আমরা কি কি বুঝি, চাপ ঘনত্বের সম্পর্ক, তাদের লেখচিত্র কি কি রয়েছে, এই সমস্তটা আমরা ডিটেলসে পড়লাম। এবার আমরা যেটা পড়বো
সেটা হচ্ছে বয়েলের সূত্র অঙ্ক। বয়েলের সূত্র দিয়ে কি কি অঙ্ক আসে, চলো পরের সেকশনে আমরা বয়েলের সূত্রের অঙ্ক করতে থাকি। ঠিক আছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই বয়েলসের সূত্র সাহায্যে কি কি ধরনের অঙ্ক আসতে পারে। প্রথমে যে অঙ্কটার দিকে আমরা নজর দেবো সেটা হচ্ছে এই অঙ্কটার দিকে নজর দেবো, বিশেষ করে 1 নম্বর অঙ্ক নাম দিই এটাকে। এই 1 নম্বর অঙ্কতে কি বলছে, ভালো করে অঙ্কটা পড়ে নি একবার। বলছে যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এত হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। ঠিক আছে। এসটিপি মানে, এখানে প্রথম অ্যান্সারে প্রথমে যেটা দেখতে হবে এসটিপি মানে, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে হচ্ছে হলো, তুমি সবসময় ধরে নেবে P is equals to 76 cm Hg, মিনস হচ্ছে 1 atm অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটাকে আমরা প্রমাণ চাপ বলে এসেছি। এসটিপি মানেই হচ্ছে ধরে নেবে হচ্ছে সেটা 1 atm প্রেশার বা একটা প্রমাণ চাপে রয়েছে, বা 76 সেন্টিমিটার এইচজি অথবা 760 মিলিমিটার এইচজি তে রয়েছে। মানে এই অঙ্কতে আমাকে বলে দিয়েছে প্রাথমিক চাপ P1 হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। কেন আমি সেন্টিমিটার এইচজি নেবো, মিলিমিটার এইচজি নেবো না, টর নেবো না? কারণ এখানে অন্তিম যে প্রেশারটা বলা হয়েছে সেটাও বলা আছে সেন্টিমিটার এইচজি তে, তাই আমি প্রাথমিকটাকেও সেন্টিমিটার এইচজি তেই নেব। ঠিক আছে। আর প্রাথমিক আয়তন কত? প্রাথমিক আয়তন আমার 52 সেন্টিমিটার কিউব। আর এখানেও সেন্টিমিটার আছে, মানে সবকটা সেন্টিমিটারে নিতে হবে। এরপরে নেব হচ্ছে অন্তিম চাপ P1 P2 104 সেন্টিমিটার এইচজি, আর অন্তিম আয়তন V2 কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা বয়েলসের সূত্র অনুযায়ী জানি যে চাপ আমার বাড়ানো হয়েছে, এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে আগে 76 সেন্টিমিটার ছিল, এবার 104, চাপ বাড়ানো হয়েছে। তাহলে ভলিউম কি হবে, আগের থেকে বাড়বে না কমবে? অবশ্যই আগের থেকে কমবে, কারণ চাপ আমরা কি চাপ প্রপোর্শনাল টু 1/v। তার মানে যদি চাপ বাড়ে তাহলে ভলিউমকে কমতেই হবে। তাহলে আমি এটা জানি যে এটা 52 সেন্টিমিটারে কমই আসবে, অ্যান্সারটা আসতেই হবে। এবার দেখা যাক কি করি। তাহলে আমরা জানি কি বয়েলের সূত্র অনুযায়ী সূত্রানুসারে P1 V1 equals to P2 V2, এটা আমাদের জানা আছে। তাহলে P1 মানে কত, 76 সেন্টিমিটার এইচজি। V1 মানে কত, 52 সেন্টিমিটার কিউব। P2 মানে কত, 104। আর V2 আমার বের করতে হবে। তাহলে V2 মানে দাঁড়াচ্ছে 76 52 104। এটাকে ক্যালকুলেট করতে হবে। আমি একটা ক্যালকুলেটর করতে, তোমরা হাত দিয়েও করতে পারো, দেখা যাক কত হয়। 2 দিয়ে কাটি 5, 2 দিয়ে কাটি 3, 8, 52 কেটে গেল, এক লাইনে চলে এলো 38 সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমার, তার মানে অন্তিম আয়তন V2 হচ্ছে 38 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমার অ্যান্সার, উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, খুব সহজ জলের মতো অঙ্ক।
এটা একদম কঠিন নেই, শুধু তোমাদের বুঝতে হবে এই স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার মানে হচ্ছে আমাকে বুঝে নিতে হবে 1 ATM মানে হচ্ছে 76 সেন্টিমিটার ইঞ্চি, এইটুকুনি বুঝলেই যথেষ্ট। আচ্ছা, এবার আমি দেখবো দ্বিতীয় অঙ্কটা। দ্বিতীয় অঙ্কটার ক্ষেত্রে যেটা দেখতে হবে সেটা আমি অঙ্কটা একবার পড়ি। 80 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট, আচ্ছা এটা একটু নামিয়ে নিই নাহলে অঙ্কটা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে বলেছে 80 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 4 লিটার, একই উষ্ণতায় মানে উষ্ণতা সেম। 28 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে আয়তন 2.5 লিটার, দেখাও গ্যাসটি বয়েলের সূত্র মেনে চলে। এই যে আমি তোমাদের বলেছিলাম না ইউনিটের খেলা, দেখো এখানে সেন্টিমিটার পারস্তম্ভ দিয়েছে, এখানে সেন্টিমিটার এইচজি দিয়েছে, একই মানে। এটাকে লিখেছে হচ্ছে সিম্বল দিয়ে, এটাকে লিখেছে ভাষাতে। আবার এখানে মিটার কিউবের নিয়েছে ভলিউমে, এখানে লিটারে নিয়েছে, আর কিছুই না। এবার তোমাকে এখানে বলেছে যে 80 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 4 লিটার, এবং ওই উষ্ণতাতেই আরেকটি নির্দিষ্ট চাপে গ্যাসের আয়তন এত লিটার। তাহলে হচ্ছে বয়েলসের সূত্র মানে কি? তাহলে আমি প্রথমেই লিখে নিই যে প্রাথমিক ডেটাগুলো কি কি আছে। প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন। প্রাথমিক চাপ P1 কত আছে? 80 সেন্টিমিটার এইচজি। প্রাথমিক ভলিউম কত আছে? 4 লিটার। অন্তিম চাপ P2 হচ্ছে 188 সেন্টিমিটার। অন্তিম আয়তন V2 হচ্ছে 2.5 লিটার। ঠিক আছে, আমাকে দেখাতে হবে বয়েলসের সূত্র মেনে চলছে কিনা। বয়েলসের সূত্র মানতে গেলে কি করতে হবে? বয়েলসের সূত্র মানতে গেলে আমাকে দেখাতে হবে P1 V1 ইকুয়ালস টু P2 V2 কিনা। দেখি, P1 V1 মানে কত হচ্ছে 80 ইন্টু 4, তার মানে দাঁড়াচ্ছে 320, আর P2 V2 এটা দাঁড়াচ্ছে 128 ইন্টু 2.5। যদি আমি গুণ করি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 10 নামাই, 5 দিয়ে কাটি 5, 5 2 দিয়ে কাটি 6, 4 64, শোনা তবে 2 5 36, 320। তাহলে দেখেই বোঝা যাচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে আমি কি বলবো? বয়েলের সূত্র প্রযোজ্য। খুব সহজ অঙ্ক। আর অনেক সময় অনেক স্টুডেন্ট ভাবে উত্তর কি করে বুঝবো। উত্তর বুঝতে হলে এরকম ভাবে বুঝবে। এখানে প্রেসার এই অঙ্কের ক্ষেত্রে দেখো P1 অবশ্যই এখানে দেখে বোঝা যাচ্ছে P2 ইজ গ্রেটার দেন P1, তার মানে V2 ইজ লেস দেন V1 হবে। দেখো এক্ষেত্রে V1 কত ছিল 52, V2 বেরিয়েছে কত 38। এইভাবেও জিনিসগুলো বোঝা যায়। তো আশা করি এই দুটো সহজ অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। এর থেকে একটু কঠিন, একটু সামান্য কঠিন অঙ্কে আমরা যাব ব্যবহারের দিক থেকে। আচ্ছা, এটা হচ্ছে ব্যবহারের দিক থেকে। প্রথমে আমরা এই অঙ্কটা দেখব, 3 নম্বরের এই অঙ্কটা বেশ সুন্দর অঙ্ক, অ্যাপ্লিকেশন আছে। বলেছে অঙ্কটাতে কি বলেছে? একটি সিলিন্ডারে 15 বায়ুমণ্ডলীয় চাপে মানে এটিএম 10 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। একটা সিলিন্ডারে এই চাপে এত লিটার গ্যাস আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে মানে বয়েলের সূত্র মান্যতা দিচ্ছে 2 বায়ুমণ্ডলীয় চাপে 5 লিটার আয়তনের কতগুলো বেলুন ভর্তি করা যাবে। মানে আমাকে ওই কন্টেনারের ভেতর থেকে 2 বায়ুমণ্ডলীয় চাপে 5 লিটার আয়তনের বেলুনগুলোকে ফুলিয়ে কটা বেলুনকে করা যেতে পারে। তার মানে আমাকে যেটা হচ্ছে এই যে কন্টেনার আছে, এই কন্টেনার থেকে এয়ারটা বেরোবে, এই কন্টেনারের ভেতর আছে হচ্ছে P1 V1 নিয়ে, কন্টেনারের বাইরে হচ্ছে P2 V2 নিয়ে। ঠিক আছে, তো আমাকে প্রথমে দেখে নি, আমি প্রথমে যেটা লিখতে হয় সেটা লিখে নি, অন্তিম আর প্রাথমিকের যে ডেটাটা
সেটা হচ্ছে প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন। প্রাথমিক চাপ P1, প্রাথমিক আয়তন V1 কত আছে? 15 বায়ুমণ্ডলীয় চাপ, 50 atm অ্যাটমসফিয়ারিক প্রেসার, আর V1 আছে 10 লিটার। ভালো কথা। অন্তিম অন্তিম মানে যখন গ্যাসটা বেরিয়ে গেল তখন আমরা কি করছি? অন্তিম চাপ হচ্ছে হলো আমার এক্ষেত্রে অন্তিম চাপ নিয়ে কোনো রকম কোনো কথা বলা আছে কি? হ্যাঁ বলা আছে, 2 বায়ুমণ্ডলীয় চাপে বের করছি। এবার প্রশ্ন হচ্ছে গ্যাসের কন্টেনারের বাইরে যে গ্যাসটা বেরোচ্ছে তার আয়তন কত? এখানে বলে দিচ্ছে 5 লিটার আয়তনের বেলুন ফোলাচ্ছি, এবং কতগুলো বেলুন, আমি তো কতগুলো বেলুন জানি না, তাহলে টোটাল আয়তন আমি কি করে বলবো? তার মানে 2 বায়ুমণ্ডলীয় চাপে গ্যাসটা বেড়ে কত বড় হচ্ছে, গ্যাসটা বেড়ে কত বড় হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। এখানে কি ছিল? P1 15, P2 হচ্ছে আমার 2, তার মানে প্রেসার কমছে, তার মানে ভলিউম বাড়বে। তাহলে গ্যাসটা যখন আমার 2 বায়ুমণ্ডলীয় চাপে এই নজলের ভেতর থেকে বেরোচ্ছে তখন তার আয়তন কত? তাহলে অন্তিম আয়তন আমাকে বের করতে হবে আগে, তারপরে নয় বুঝবো সে 5 লিটারের কত বেলুনকে ফোলাবে। আগে তো দেখে নেবো সে বেরোচ্ছে যখন, তখন তার আয়তন কত হচ্ছে। তাহলে সেটা আমি জানি না, V2 সেটা কত বের করব? তা সেটা বের করার রাস্তা হচ্ছে কি রকম? সেটা বের করার রাস্তা হচ্ছে বয়েলসের সূত্র, P1 V1 ইকুয়ালস টু P2 V2। ভালো কথা। P1 কত? 15, V1 কত? 10, P2 কত? 2, V2 বের করতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 2 দিয়ে কাটলাম 5, 5 বরং 75, 75 লিটার দাঁড়ালো। বাহ, তার মানে ছিল 15, 2 এটিএম এ বের করলো বলে 75 লিটার হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে গ্যাসের ভেতর এই যে কন্টেনারটার ভেতরে, সিলিন্ডারটার ভেতরে 15 বায়ুমণ্ডলীয় চাপে 10 লিটার থাকবেই, তা থাকতেই হবে। তার মানে গ্যাস বেড়ে যেটা হওয়ার কথা তার মধ্যে 10 লিটার আমার সিলিন্ডারের ভেতরে থেকে যাবে। এখানেই এটা বোঝার, এখানে এটা খুব খুব সুন্দর একটা কনসেপ্ট আছে। কেন এই নজল থেকে যে বেলুনটাকে ফোলাচ্ছে, এক একটা বেলুন হচ্ছে 5 লিটারের। এবার সব বেলুন ফোলানোর পরও এর ভেতর 10 লিটার আমার থেকে যাবে, ঠিক আছে? তাহলে যদি 10 লিটার আমার থেকে যায়, 10 লিটার যদি আমার থেকে যায়, তাহলে বেলুন ফোলানোর জন্য কতটুকু লাগছে? বেলুন ফোলানোর জন্য 75 লিটার থেকে 10 লিটার বাদ চলে যাবে, 10 লিটার থেকে যাবে কন্টেনারে, তাহলে 65 লিটার ইউজ হচ্ছে। এবার 65 লিটারের আমি কটা বেলুন ফোলাবো? এক একটা বেলুনে কত থাকছে? ধরি একটা বেলুন, ধরি x খানা বেলুন 5 লিটার করে নিলে তবে 65 লিটার হয়। তার মানে x খানা বেলুনের এক একটার ওজন যদি 5 হয় তবে টোটালটা হয় 65। তাহলে কতগুলো বেলুন হবে? 65/x, তাহলে আমার দাঁড়াচ্ছে 13 খানা। তার মানে এই কন্ডিশন মেনে আমি 13 খানা বেলুন ফোলাতে পারবো। এই অঙ্কের সবচেয়ে ট্রিকি জায়গা হচ্ছে এটা, যেখানে কোথাও বলে দেয়নি তোমাকে যে গ্যাসের কন্টেনারের ভেতর থাকতে হবে। তুমি তো যদি গ্যাসের সমস্ত কি বলে ওটাকে, গ্যাসকে ফুরিয়ে দাও, তাহলে আর বেলুন ফোলানো থাকবে কি? আর বয়েলসের সূত্র মানবে কি? বয়েলসের সূত্র অনুযায়ী তো তোমাকে P1 V1 মানে অন্তিম যেটা রয়েছে আর প্রাথমিক যেটা রয়েছে, অন্তিমে তো গিয়ে আর গ্যাসটার আয়তন শূন্য হতে পারে না। তাই 10 লিটার গ্যাসটা কন্টেনারের ভেতরেই থেকে যাবে। যদি 10 লিটারের ভেতর কন্টেনারের ভেতর থেকে যায়, তাহলে বেড়ে যেটা হলো তার থেকে 10 বাদ চলে গেলে বাকিটা বেলুন ফোলানোর জন্য ইউজ করব। সেই বাকিটাকে দিয়ে যদি x খানা বেলুন ফোলানো যায়, এক একটা বেলুনে কত করে থাকছে? 5 লিটার করে থাকছে। তাহলে 5 লিটার করে যদি থাকে, তাহলে 65 লিটারের ক্ষেত্রে কি হবে? 5 ইন্টু x ইন্টু 5 হচ্ছে 65। তাহলে সেক্ষেত্রে আমি পাবো x ইকুয়ালস টু 13 খানা বেলুন আমার ফোলাবে। তার মানে আমার কতগুলো বেলুন ফোলাবে?
না 13 খানা। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেব না, এখানে একটা ট্রিকি জিনিস আছে, আমি করিয়ে দিই। হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। সেটা হচ্ছে 100 সেন্টিমিটার আয়তনে একটি বেলুনকে হ্রদের এত মিটার গভীরে নিয়ে গেলে বেলুনের আয়তন কত হবে? ঠিক আছে, তার মানে এই যদি একটা হ্রদ হয়, ঠিক আছে, এখান থেকে এই হ্রদ থেকে এতটা ডিস্টেন্স কত? 103 মিটার। বেলুনটাকে কোথায় নিয়ে আসা হয়েছে? এই নিচে নিয়ে আসা হয়েছে। কোথা থেকে? বাইরে থেকে। তার মানে V1 বলে দেওয়া আছে, V2 তোমাকে বের করতে হবে। ঠিক আছে, ভালো কথা। তো এবার যেটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে পি কত। পি সম্পর্কে আমাকে কোনো কিছুই তেমন একটা বলে দেয়নি, শুধু বলে দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপ 10.33 মিটার জলস্তম্ভের চাপের সমান, এইটুকানি শুধু বলে দেওয়া আছে। তাহলে আমি আগে লিখি প্রাথমিক চাপ সম্পর্কে কিছুই বলেনি, এখানেই খেলাটা রয়েছে। প্রাথমিক আয়তন কত বলেছে? 103.3 মিটার। না 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 না, সরি, আমি ভুল লিখে দিয়ে ফেলেছি। প্রাথমিক আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, হচ্ছে V1। প্রাথমিক চাপ কিচ্ছু বলেনি, তাহলে P1 কি হবে? ধরে নিলাম PA। PAটা কি? PAটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। চাপ 13.33 জলস্তম্ভের সমান। যেটা ওরা বলে দিয়েছে যে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে এটা, আমি ধরে নিলাম এটাই হচ্ছে চাপ। ভালো করে এবার যখন আমি জলের তলায় নিয়ে যাচ্ছি তখন আমার এই বেলুনটার উপর কটা চাপ প্রয়োগ হচ্ছে? দুটো চাপ প্রয়োগ হচ্ছে। তার কারণ একটা তো বায়ুমণ্ডলের চাপ রয়েছে, তার সাথে জলের গভীরতার জন্য একটা এক্সট্রা চাপ আসবে। তাহলে আমি লিখতে পারি অন্তিম চাপ মানে P2 হচ্ছে কত? P2 হলো আমি লিখতে পারি বায়ুমণ্ডলের চাপ তো থাকবেই, কারণ জলের ওপরে একটা বায়ুমণ্ডল তো রয়েছে, এখানে তো বায়ু রয়েছে, এটা হচ্ছে জল, এটা হচ্ছে তোমার বায়ু। তাহলে বায়ুমণ্ডলের একটা প্রেসার রয়েছে, তার সাথে সাথে আরো জলের গভীরতার জন্য একটা প্রেসার রয়েছে। তাহলে সেইটা কত হচ্ছে? 103.3 মিটার জলস্তম্ভের চাপ। এবার প্রশ্ন হচ্ছে স্যার এইটার চাপ কি করে বের করব? ঠিক আছে, তোমাকে বলে দেওয়া হয়েছে 10.33 জলস্তম্ভের চাপ কত? পিএ। তাহলে আমি জানি কি 10.33 জলস্তম্ভের চাপ হচ্ছে পিএ। তাহলে এক জলস্তম্ভের চাপ কত? পিএ ডিভাইডেড বাই 13.33। তাহলে আমাকে বুঝতে হবে 103.3 জলস্তম্ভের চাপ কত? 103.3 ইউনিট ঐকিক মেথড, ঐকিক নিয়মে করে ফেললাম আমরা, খুব সুন্দর। 103 পয়েন্ট এটা, তার মানে এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে বেরোবে 10 পিএ। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমি এবার লিখতে পারি অন্তিম চাপ মানে কত? P2 মানে হচ্ছে আমার এই যে পিএ প্লাস তার সাথে এই 103 জলস্তম্ভের চাপ মানে হচ্ছে 10 পিএ, হয়ে গেল আমার 11 পিএ। আর অন্তিম আয়তন তো তোমাকে বেরই করতে হবে, V2, সেটাই কত বের করতে হবে। তাহলে বয়েলসের সূত্র অনুযায়ী কি জানি?
P1 V1 equals to P2 V2, তাহলে V2 is equals to P1 V1 divided by P2। খুব ভালো কথা। এইবার P1 এর ভ্যালু কত? P1 এর ভ্যালু হচ্ছে আমরা কি জানি PA ধরেছিলাম। V1 এর ভ্যালু কত দিয়ে দেওয়া হচ্ছে 100 সরি সেন্টিমিটার কিউব। P2 এর ভ্যালু দেওয়া হয়েছে আমার 11 PA। তাহলে এই PA PA কেটে যাবে, পড়ে থাকবে কি 10/100/11 সেন্টিমিটার কিউব। তাহলে এটাকেই লেখা হচ্ছে, যদি ক্যালকুলেটরে করো এটা দাঁড়াবে হচ্ছে 9.09 সেন্টিমিটার কিউব। তার মানে গ্যাসে যে বেলুনটাকে তুমি যদি হ্রদের তলায় নিয়ে যাও তাহলে তার অন্তিম আয়তন দাঁড়াবে এটা। এবং এখানে ট্রিকই হচ্ছে, যেহেতু প্রথমে চাপ নিয়ে কিছু বলে দেয়নি, তাহলে আমি ধরেই নিলাম বায়ুমণ্ডলের চাপ। যখন এটা বায়ুতে রয়েছে তখন এর উপর প্রেশারটা কি? প্রেশারটা হচ্ছে এই প্রেশারটাই বায়ুমণ্ডলের চাপ। জলের তলায় যখন যাচ্ছে তখন বায়ুমণ্ডলের চাপ, তার সাথেই এত গভীরতায় নিয়ে যাচ্ছে সেই জলস্তম্ভের চাপ আছে। কোথা থেকে সেই জলস্তম্ভের চাপ বের করব? যেখান থেকে বের করব সেটা হচ্ছে যে 10.33 জলস্তম্ভের চাপ হচ্ছে PA। তাহলে একের জন্য কত? 103 জন্য কত? তাহলে টোটাল অন্তিম চাপ কত দাঁড়াচ্ছে? জলের চাপ, বায়ুমণ্ডলের চাপ প্লাস জলস্তম্ভের চাপ, সেটাকেও আমরা বায়ুমণ্ডলের চাপে কনভার্ট করে নিয়েছি এবং তাহলে সেটা 11 PA দাঁড়ালো। এবার অন্তিম আয়তন বের করতে হবে, বয়েলের সূত্র বের করবো, এভাবে অঙ্ক হয়ে যায়। আশা করি তোমাদের কাছে এই অঙ্কগুলো খুব ক্লিয়ার হলো। যদি কোথাও না বুঝতে পারো কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি আবার ফার্দার ক্লিয়ার করে দেবো কমেন্ট সেকশনে। বারবার ভিডিওটা দেখো এবং নিজে হাতে কলমে প্র্যাকটিস করো, নিজেরা নিজের হাতের নোটস বানাও এবং তোমরা খুব সুন্দরভাবে আশা করি এটা বুঝতে পেরে যাবে। খুব সুন্দর করে আমি কনসেপ্টগুলো তোমাদের দিয়েছি এবং কনসেপ্টগুলো এতটাই ইজি ওয়েতে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো এবং খুব ভালোভাবে পরীক্ষার সময় এইগুলোই লিখে পারফর্ম করতে। যে কোনো বই থেকে তোমরা এবার পড়তে পারবে, পড়লেই দেখবে কনসেপ্টগুলো ইজি জলের মতো তোমরা বুঝতে পেরে আছো। ঠিক আছে, কিন্তু সবসময় হাতে যেগুলো আমি বললাম সেগুলো হাতে প্র্যাকটিস করবে। এরপরে দিন পরের লেকচারে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে চার্লস ল। ততক্ষণ বাই বাই।